আচ্ছা, আমরা স্ট্রাকচার বলে একটা একটা কনস্ট্রাক্ট নিয়ে আজকে একটু দেখবো। তো স্ট্রাকচারটা হচ্ছে এরকম, ওটা দিয়ে আমরা একটা ইউজার ডিফাইন্ড ডেটা টাইপ তৈরি করি। আচ্ছা, তো জিনিসটা হচ্ছে কিছুটা এরকম। ধরো একটা স্টুডেন্ট তার মানে ধরো আমি 10টা স্টুডেন্টের ইনফরমেশন রাখতে যাচ্ছি। 10টা স্টুডেন্টের ইনফরমেশন রাখতে যাচ্ছি। প্রত্যেকটা স্টুডেন্টের ইনফরমেশনের মধ্যে কি কি থাকে? ধরো তার নাম থাকে, তারপর ধরো রোল থাকে, তারপর ধরো সিজিপিএ থাকে। ধরো 3টা জিনিস থাকে। তো আমি এরকম 10টা বা 100টা স্টুডেন্টের ইনফরমেশন রাখতে যাচ্ছি। তো নামটা হচ্ছে ধরো ক্যারেক্টারের অ্যারে হতে পারে, মানে স্ট্রিং। রোল এটা ধরলাম একটা ইন্টিজার, আর সিজিপিএ ধরলাম একটা ডাবল। তো 10টা বা 100টা বা এন সংখ্যক স্টুডেন্টের ইনফরমেশন রাখতে গেলে আমার কি করতে হবে? কিভাবে আমি ভেরিয়েবল তৈরি করব? তো প্রথমত নামের জন্য কি করতে হবে আমার? একটা স্টুডেন্টের নাম রাখতে গেলে তো ধরো আমার একটা ওয়ান ডাইমেনশনাল অ্যারে রাখলো, ঠিক আছে? 20 সাইজের ধরো একটা অ্যারে রাখলাম, একটা নাম ধরো 20 ক্যারেক্টারের এরকম হতে পারে। এখন যদি 100টা স্টুডেন্টের জন্য রাখতে চাই, তাহলে আমার একটা 2 ডাইমেনশনাল অ্যারে বা এরকম কিছু নিতে হবে না? তেমনি ভাবে আমি যদি রোল রাখতে চাই, তাহলে হচ্ছে বা সিজিপিএ রাখতে চাই, তাহলে হচ্ছে আমার একদম 100টা স্টুডেন্টের সিজিপিএ রাখার জন্য এই ধরনের একটা অ্যারে লাগবে। রোল রাখার জন্য এরকম একটা অ্যারে লাগবে। এরকম করে করে অনেকগুলো অ্যারে আমার নিতে হবে যদি আমার এখানে স্টুডেন্টের নাম, রোল, সিজিপিএ, তারপর হচ্ছে যে ধরো আরো অন্যান্য কিছু ইনফরমেশনও রাখতে চাই, ঠিক আছে? তো সবগুলোর জন্য আমার একটা একটা করে এরকম অ্যারে নিতে হবে। এই কনসেপ্টটা বোঝা গেছে? তা একবার বলবেন একটু? কি বলবো? মানে একটু ফার্স্ট থেকে ওই যে আমি একটু ফ্রেশ হতে গেছিলাম। তো তুমি তো বোঝা গেছে। তো এখন স্ট্রাকচারের ক্ষেত্রে আমাদের মানে স্ট্রাকচারের ক্ষেত্রে আমরা করি কি, যে আচ্ছা আমি একটা তৈরি করি, তখন আমরা জিনিসটা বুঝবো। সেটা হচ্ছে আমরা এভাবে লিখে পাচ্ছি স্ট্রাক্ট, তারপরে ধরো লিখলাম স্টুডেন্ট। তাহলে স্টুডেন্ট নামে আমি একটা স্ট্রাকচার তৈরি করলাম, ঠিক আছে? একটা সেমিকোলন হবে এখানে। তো একটা স্টুডেন্টের কি থাকে? একটা ধরো নাম থাকে, এটা ধরো 20টা ক্যারেক্টার হতে পারে। একটা ধরো রোল থাকে, আরেকটা ধরো সিজিপিএ থাকে। আমরা যদি একটা স্ট্রাকচার তৈরি করি, তাহলে ওখানে একটা স্টুডেন্টের ইনফরমেশন গুলো রাখার জন্য যে ধরনের ভেরিয়েবল গুলো দরকার, আমরা ওই ধরনের ভেরিয়েবল গুলো এই স্ট্রাকচারের মধ্যে ডিফাইন করলাম। এটা করার পর, এই কাজটা করার পর আমি যদি এখন এখানে লিখি, এভাবে লিখি যে স্ট্রাক্ট স্টুডেন্ট, ধরো লিখলাম এ, তাহলে এ নামে একটা ভেরিয়েবল তৈরি হবে। এ নামে মেমোরিতে একটা ভেরিয়েবল তৈরি হবে। ওই এর মধ্যে 3টা জিনিস আছে। এটা হচ্ছে এ ডট নেম, ঠিক আছে? তারপর আছে এ ডট রোল, তারপর আছে এ ডট সিজিপিএ। এই এর মধ্যে এখন 3টা জিনিস আছে, এ ডট নেম, এ ডট রোল, এ ডট সিজিপিএ। আমরা ওই এর যে মেম্বার গুলো কিভাবে অ্যাক্সেস করতেছি? ওই ডট দিয়ে, এ ডট নেম, এ ডট রোল, এ ডট সিজিপিএ। এবং তুমি এখানে ডট দিলেই কিন্তু তোমাকে এখানে কি ওই দিচ্ছে, সাজেশন দিচ্ছে। এখানে নেম, সিজিপিএ, রোল, এরকম তোমাকে সাজেশন দেবে।
তো ধরো আমি a.cgp equal to লিখলাম 4.3.9 কিছু একটা দিলাম, তো a dot roll equal to ধরো লিখলাম 1 এবং নিচে একটা লিখলাম, আর a dot name equal to ধরো লিখলাম সোহান এবং নিচে একটা লিখলাম। আচ্ছা, এখন ছোট্ট একটা ঝামেলা হবে। কি ঝামেলা? এই এখানে সোহানের নামটা এভাবে অ্যাসাইন করা যাবে না। কেন যাবে না বলতে পারবেন কেউ, কিভাবে করতে হবে? সোহান বলো, a.name equal to সোহান কি স্যার? আবার অ্যারে নিতে হবে। আরে না, আমরা একটা স্ট্রিং এভাবে অ্যাসাইন করতে পারি না। স্ট্রিং এর মধ্যে স্ট্রিং কে এভাবে অ্যাসাইন করতে পারি না, আমাদের strcpy দিয়ে করতে হয়। আচ্ছা, যাই হোক, এটা স্ট্রিং ক্লাসের মধ্যে পড়ানো হয়েছিল। তো তাহলে দেখো a.cgpa এটাই এখন একটা ভেরিয়েবল, এটা হচ্ছে একটা ডাবল টাইপ ভেরিয়েবল। a.roll এটা একটা ভেরিয়েবল, এটা একটা ইন্টিজার টাইপ ভেরিয়েবল। আর a.name এটা হচ্ছে একটা ক্যারেক্টারের অ্যারে। ঠিক আছে, এটা একটা ক্যারেক্টারের অ্যারে। আচ্ছা, তো এরপর আমরা চাইলে এগুলো প্রিন্টএফ করতে পারি। এটা হচ্ছে %s নামটা প্রিন্ট করলাম, ধরো হচ্ছে %d রোলটা প্রিন্ট করলাম, তারপরে %.2lf মানে সিজিপি এটা প্রিন্ট করলাম। তাহলে এখানে আমি a.name দেবো, তারপরে a.roll দিলাম, a.cgp দিলাম। আউটপুট দিয়ে দেখি এই strcpy এর কথাটা একটু। আচ্ছা, তো তাহলে দেখো এই যে সোহান 1 3.99 শুরু করে আসলো। তো এখন স্ট্রাকচারে তাইলে সুবিধাটা কি হলো? আমি স্ট্রাকচার যখন একটা তৈরি করলাম, তখন ওই std স্ট্রাক্ট লেখার পরে যখনই আমি এ লিখতেছি, তখনই কি হয়ে যাচ্ছে, এর মধ্যে তিনটা ভেরিয়েবল একসাথে তৈরি হয়ে যাচ্ছে। প্রথম ভেরিয়েবলটা হচ্ছে নেম, ওটা হচ্ছে 20 সাইজের একটা ক্যারেক্টারের অ্যারে। দ্বিতীয় ভেরিয়েবলটা হচ্ছে রোল, ওটা হচ্ছে একটা ইন্টিজার অ্যারে। তৃতীয় ভেরিয়েবলটা হচ্ছে একটা ডাবল সিজিপিএ। ঠিক আছে, এবং ওই a.cgpa a.roll a.name এরকম বলে বলে ডট অপারেটরটা ইউজ করে, এই ডট ইউজ করে আমরা কি করতে পারতেছি, ওই ভ্যালুগুলোকে অ্যাক্সেস করতে পারতেছি। ঠিক আছে, খেয়াল করে এটা কিন্তু আমার স্টুডেন্ট ডট নেম না, স্টুডেন্ট ডট নেম স্টুডেন্ট এগুলো না কিন্তু। ঠিক আছে, a.dot। তাহলে এইটা হচ্ছে আমার এখন একটা নতুন ডেটা টাইপ আমি তৈরি করলাম, নতুন একটা ডেটা টাইপ তৈরি করলাম। এই ডেটা টাইপটা হচ্ছে একের মধ্যে অনেক এই টাইপের, যেমন এখানে একের মধ্যে 3। নতুন একটা ডেটা টাইপ তৈরি করলাম। আমরা কি করি যে ইন্ট এ এরকম করি না, তো ইন্ট এ না লিখে এখন লিখলাম স্ট্রাক্ট স্টুডেন্ট এ। ওই স্ট্রাক্ট স্টুডেন্ট হচ্ছে এখন নতুন একটা ডেটা টাইপ, যেই ডেটা টাইপের মধ্যে একটা ডাবল থাকে, একটা ইন্টিজার থাকে, আর একটা ক্যারেক্টারের অ্যারে থাকে। ঠিক আছে, আচ্ছা, কারো কোনো কনফিউশন থাকলে এখন বল, কারো কোনো সমস্যা থাকলে বল। তো এমনি স্যার এগুলো এমনি নরমালি তো নিতে পারবো না? হ্যাঁ, নরমালি ওই যে দেখাইলাম কিছুক্ষণ আগে, নরমালি নিলে আমার আলাদা আলাদা ভেরিয়েবল নিতে হবে। আলাদা আলাদা ভেরিয়েবল বলতে আমি জাস্ট মানে একটা স্টুডেন্টের জন্য যদি নিতে চাই, তাহলে ধরো ক্যারেক্টার নেম এরকম একটা নিতে হবে, তারপরে হচ্ছে তোমার কি ইন্ট রোল এরকম একটা নিতে হবে, আরেকটা ডাবল সিজিপি নিতে হবে। ঠিক আছে, এরকম আলাদা আলাদা করে আমার কিছু ভেরিয়েবল নিতে হবে। পারবো, এভাবেও করতে পারবো। কিন্তু এরকম যদি আমার ধরো দুইটা স্টুডেন্টের জন্য করতে হচ্ছে, তাহলে হচ্ছে আমার ধরো নেম 1 নেম 2 এরকম করে করে দুইটা স্টুডেন্টের জন্য নিতে হবে। ঠিক আছে, অ্যারে বানাইতে গেলে এগুলোর আবার অ্যারে নিতে হবে। তো এরকম না করে আমি যদি একটা স্ট্রাকচারে নিয়ে আসি, তাহলে প্রথমত আমি এখানে একটা সুন্দর নামকরণ করতে পারলাম, আর রিলেটেড ইনফরমেশন গুলো একটা জায়গায় থাকলো, রিলেটেড ইনফরমেশন গুলো একটা জায়গায় থাকলো। ঠিক আছে, তো তখন হচ্ছে আমার কোডটাতে কিন্তু আরেকটু কি
ক্ল্যারিটি আসলো আর কি, কোডটা আরেকটু বুঝতে সহজ হচ্ছে, যে দেখেই বোঝা যাচ্ছে যে নেম রোল সিজিপি, আচ্ছা এগুলো হচ্ছে যে এই স্টুডেন্টের মধ্যে আছে, তাহলে স্টুডেন্ট রিলেটেড এই ইনফরমেশন। ঠিক আছে, তো তারপরে তুমি ধরো স্টুডেন্টের নতুন একটা ফিচার অ্যাড করতে যাচ্ছ, ধরো তার হচ্ছে কি গত 8 সেমিস্টারের রেজাল্ট এরকম, বা এটা সিজিপি 1 সেমিস্টার না হয়, ধরো 8 সেমিস্টারের সিজিপি রাখতে হচ্ছে, তাহলে তুমি এরকম একটা অ্যারে এখানে অ্যাড করে দিতে পারো, তাহলে সবগুলো স্টুডেন্টের জন্য এভাবে অ্যাড হয়ে গেল। ঠিক আছে, তো এটা হচ্ছে বেসিক্যালি স্ট্রাকচার না দিলে যে ক্ষতি হয়ে যাবে ওরকম না, কিন্তু স্ট্রাকচার নিলে কাজটা একটু ইজি হয়ে যায় আমাদের জন্য। ঠিক আছে, তো স্ট্রাকচার দিয়ে আরো কিছু কাজ আমরা করতে পারি, ওগুলো আমরা পরে দেখবো। সেলফ রেফারেন্সিয়াল স্ট্রাকচার দিয়ে লিঙ্ক লিস্ট বানানো যায়। লিঙ্ক লিস্ট একটা জিনিস আছে, ওটা সেলফ রেফারেন্সিয়াল স্ট্রাকচার দিয়ে বানানো যায়। তো ওগুলো ছাড়া বানাইতে একটু কষ্ট হয় আর। আচ্ছা, তো এখন আপাতত এটা দেখি। তো এখন দেখো এই এ নামে একটা ভেরিয়েবল বানাইলাম, যে ভেরিয়েবলটার মধ্যে এখন তাহলে কি আছে, সিজিপিএ রোল নেম এরকম আছে। এখানে নেমটাকে এভাবে কেন করতে হচ্ছে, ওটা হচ্ছে এমনিতে স্ট্রিং এর কারণে। স্ট্রিং এ আমরা জানি যে সরাসরি কি ইকুয়াল দিয়ে অ্যাসাইন করা যায় না। ঠিক আছে, আচ্ছা তাহলে এটা কি স্যার এর জায়গায় স্টুডেন্ট নামও তো দেওয়া যাবে মনে হয়। বুঝি নাই। মানে এর জায়গায় তো আমি একটা স্টুডেন্ট নাম রাখতে পারবো। এর জায়গায় কেমনে পারবো, মানে এ ডট নেমের মধ্যে রাখতে পারবা, কিন্তু এ নিজে তো এ তো তিনটার সমন্বয়। হ্যাঁ সেটা তো বুঝতাম স্যার, কিন্তু আমি এটাকে অন্য একটা অক্ষর দিয়ে মানে ডিফাইন করতে চাচ্ছি আর কি, মানে একের অধিক মনে করেন মানে ও আমি বুঝাইতে দিলাম। চাইতেছে এর বদল আজাদ নিল, এটা আর কি। হ্যাঁ ওটা তো ভেরিয়েবলের নাম, তো তুমি যা ইচ্ছা তা দিতে পারতেছো, এটা এটা করা যাবে কিনা? আচ্ছা ঠিক আছে, যাবে না কেন, ভেরিয়েবলের নাম মানে তো। একের অধিক ক্যারেক্টার করা যাচ্ছে কিনা এটা। আচ্ছা পারবো। আচ্ছা এই কোশ্চেনটা তো করার কথা না, মানে এটা তো ভেরিয়েবলের নাম, তো আমরা যা ইচ্ছা তা দিতে পারি, এটা তো কোশ্চেন করার মতো কিছু না। ভেরিয়েবলের নাম যা ইচ্ছা তা দিতে পারি, এখানে এ দিতে পারি, আজাদ দিতে পারি। তো স্যার সেকেন্ড আচ্ছা, পার্সন যদি রাখতে চাই তাহলে কি বি নিতে হবে স্ট্রাকচারে? বি দিতে হবে এমন তো কোনো কথা নাই, তুমি যা ইচ্ছা তা ভেরিয়েবল নাম দিতে পারছো না। সিকোয়েন্স ভাবে আরেকটা নিতে হবে আর কি স্ট্রাকচারে। হ্যাঁ আরেকটা নিতে হবে আর কি, কমা দিয়ে ধরো আরেকটা নিলাম, আরেকটা নিলাম। ঠিক আছে, আচ্ছা আজাদের ইন্টিজার ইনফরমেশন নেওয়ার জন্য আজাদ নিলা, তারপরে ধরো মানে রতন একটা আছে ধরো, এরকম নিলাম ওর ইনফরমেশন রাখার জন্য, ইচ্ছা মতো ভেরিয়েবল এরকম নিতে পারো। আচ্ছা, তো এখন আমরা চাচ্ছি ধরো এটাকে ইনিশিয়ালাইজ করতে, আমরা ওরকম করি না, ধরো ইন্ট ইকুয়াল টু 5 এরকম করে ইনিশিয়ালাইজ করি না, মানে ইনিশিয়ালি কিছু একটা ভ্যালু দেই। ঠিক আছে, কিংবা ধরো ক্যারেক্টার ইকুয়াল টু এরকম কিছু একটা ইনিশিয়ালাইজ আমরা করি না, এরকম ধরো ইনিশিয়ালাইজ করতে আছে। তো এটার একটা ওয়ে আছে, সেটা হচ্ছে কি সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে আমরা করতে পারি। সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে সিরিয়ালি আমরা দিয়ে যাবো, এখানে নাম রোল সিজিপিএ, এখানে যে সিরিয়ালে লিখছি এখানে সেই সিরিয়ালে দিয়ে যাবো। যেমন নাম দিলাম ধরো আজাদ, রোল দিলাম ধরো 2, সিজিপিএ দিলাম ধরো 1.0। আচ্ছা, তো তাহলে ওই সিরিয়ালে ইয়া হয়ে যাবে, ইনিশিয়ালাইজ হয়ে যাবে। আমি যদি এটা রান করি, দেখো আজাদ 2 4.0 এভাবে দেখা যাচ্ছে। এখানে যদি আমি কি করি, রোলটা পরে নামাই দিই, সিজিপিএটা মাঝখানে তুলে দিই, তাহলে এখানেও সিরিয়ালটা চেঞ্জ করে ফেলতে হবে, এখানেও সিরিয়ালটা চেঞ্জ করে ফেলতে হবে। ঠিক আছে, মানে এখানে যে সিরিয়ালে ভেরিয়েবল গুলো আছে এখানে সেই সিরিয়ালে লিখে যেতে হবে। ঠিক আছে, আমি চাইলে কোনো একটা খালি রাখতে পারি, লাস্টের দিক থেকে একটা দুইটা খালি রাখতে পারি, যেমন শুধু এই দুটো অ্যাসাইন করলাম, যে রোলটা এখন অ্যাসাইন করলাম না, ওরকমও চাইলে করতে পারি। রোলের এখানে তোমার 0 দেখাচ্ছে বা গার্বেজ ভ্যালু দেখাইতে পারে। ঠিক আছে, ধরো এটাও অ্যাসাইন করলাম না, চাইলে করতে পারি। ঠিক আছে, এখানে 0 দেখাচ্ছে, আমি ইনিশিয়ালি 0 থাকে কিনা তা আমার একটু চেক করে দেখতে হবে, থাকতেও পারে, গার্বেজও থাকতে পারে। আচ্ছা, তবে মানে আমরা কি সিরিয়ালি শুরুর দিক থেকে এক বা একাধিক, শুরুর দিক থেকে এক বা একাধিক আমরা ইনিশিয়ালাইজ এভাবে করে করতে পারি। একটা গ্যাপ দিয়ে পরের গুলো ইনিশিয়ালাইজ করবো এরকম করা যাবে না, শুরু থেকে ইনিশিয়ালাইজ করে যেতে হবে, ফার্স্টে নাম, তারপর সিজিপিএ, তারপর রোল। চাইলে লাস্টের দিক থেকে একটা দুইটা বাদ দিতে পারি ইনিশিয়ালাইজ করা থেকে। এইভাবে করে ডাবল সেকেন্ড ব্র্যাকেট একটা কার্লি ব্র্যাকেটের মধ্যে আমরা কি ইনিশিয়ালাইজ করতে পারি।
আচ্ছা, তারপরে ধরো আমরা আরেকটা স্ট্রাকচার বানাইতে পারি। ধরো স্ট্রাক্ট ডেট নামে একটা স্ট্রাকচার বানাইলাম। এখানে ধরো একটা ইন্ট, মান্থ, তারপর হচ্ছে ডে, ইয়ার, এরকম আছে, তিনটা ইন্টিজার আছে, ঠিক আছে। তো সেমিকোলন দিতে হবে এখানে শেষে, সেমিকোলন দিতে হবে। তাহলে আমরা এখানে ডেট নামে এখন একটা স্ট্রাকচার বানাইলাম, স্ট্রাক্ট ডেট। তারপরে ধরো আমি একটা লিখলাম এরকম। আচ্ছা, এত আর দিতে পারবো না, একই নামে একাধিক ভেরিয়েবল থাকবে, ধরো ডি নামে একটা ডেট দিলাম। তাহলে আমি এখানে কি কি অ্যাক্সেস করতে পারতেছি, ডি ডট ডে ইকুয়াল টু ধরো 1, এরকম ডি ডট তারপরে মান্থ ইকুয়াল টু, এভাবে করে করে আমি চাইলে 5 ধরো আজকের ডেটটা রাখলাম। এভাবে করে আমি ডেট, স্যার ডে মান্থ ইয়ার এগুলা স্ট্রাকচারে পড়বে না? এই এই মানে বুঝি নাই, যে স্ট্রাকচার আমি তো স্ট্রাকচারে আগে ইয়া করে ফেলছি, একটা ভেরিয়েবল নিছি, ভেরিয়েবলের মধ্যে কিছু চাইলে রাখতে পারবো, আমি স্ট্রাকচারের মধ্যে কিছু রাখি না। যেমন ইন্টিজার তুমি ধরো f লিখলা, তুমি কি int ইকুয়াল টু 5 এরকম লিখো? ভেরিয়েবলের মধ্যে লিখো, মানে f ইকুয়াল টু 5 হয়তো এরকম লিখতে পারো, ঠিক আছে। তো এই স্ট্রাকচার ডেট এটা হচ্ছে একটা কি ডেটা টাইপ, ওটা তিনটা ডেটার সমন্বয়ে গঠিত, মানে তিনটা ইন্টিজারের সমন্বয়ে গঠিত একটা ডেটা টাইপ। এটার মধ্যে আমি কিছু রাখতে পারবো না। এই ডেটা টাইপের একটা ভেরিয়েবল তৈরি করলে ওই ভেরিয়েবলের মধ্যে ডে নামে একটা মেম্বার থাকবে, মান্থ নামে একটা মেম্বার থাকবে, ইয়ার নামে একটা মেম্বার থাকবে, ওগুলোকে অ্যাক্সেস করতে পারবে। স্ট্রাকচারটা কঠিন কিছু না, সহজ জিনিস, কিন্তু খুবই ইম্পর্টেন্ট। বিশেষ করে যখন সি প্লাস প্লাস পড়তে যাবা তখন দেখবা এখানে স্ট্রাকচারই সব, ঠিক আছে। স্ট্রাকচার বলতে ওখানে কিছু ফাংশনালিটি অ্যাড হয়ে ওইটার নাম ক্লাস হয়ে যায়, এবং সি প্লাস প্লাস এর মূল ফিচার হচ্ছে ক্লাস, ঠিক আছে, যেটার কারণে সেটা এত আলাদা হয়ে গেছে। আচ্ছা, তো কাজেই স্ট্রাকচারটা একটু ভালো মতো মনে রাখার চেষ্টা করি। এটা মানে কঠিন কিছু না, সহজ জিনিস, খুবই সহজ। আচ্ছা, তো গতবার স্ট্রাকচার নিয়ে যে কোয়েশ্চেনটা দিছিলাম ওটাতে সবাই ফুল মার্কস পেয়েছিল। আচ্ছা, তোমাদের তুমি আর জন্য বললাম। আচ্ছা, এখন স্ট্রাকচার তাহলে দেখলাম, একটা স্ট্রাকচার বানালাম। এখন একটা স্ট্রাকচারের মধ্যে আমি আরেকটা স্ট্রাকচার চাইলে রাখতে পারি। কিরকম? ধরো স্টুডেন্টের ডেট অফ বার্থটা আমি রাখতে যাচ্ছি, তাহলে স্ট্রাক্ট ডেট ডিও বি, এরকম দিলাম, ডেট অফ বার্থ স্ট্রাক্ট ডেট ডিও বি, এরকম দিলাম, ঠিক আছে। তো তাইলে আমি এটাকে কিভাবে অ্যাক্সেস করব? ধরো ওর নাম দিলাম, সিজিপিএ দিলাম, আর রোল দিলাম। আচ্ছা, ডেট অফ বার্থটাকে, এই স্টুডেন্টের ডেট অফ বার্থটাকে আমি কিভাবে অ্যাক্সেস করব? তাহলে কেউ কি আমাকে দেখি, সবাই চ্যাটে একটু লিখো দেখি, এই স্টুডেন্টের ডেট অফ বার্থটাকে আমি ইনিশিয়ালাইজ করতে যাচ্ছি। ধরো ওর জন্মদিন ধরো 2/2/2000, এটা ধরো আমি ইনিশিয়ালাইজ করতে যাচ্ছি এটা দিয়ে, বা ইনিশিয়ালাইজ না, মানে এটা এটা রাখতে যাচ্ছি ওর ডেট অফ বার্থে। তাহলে কিভাবে লিখবো? তোমরা সবাই আমাকে চ্যাটে একটু লিখে দাও তো। স্যার জনকের স্টুডেন্ট আজকে বলছিলাম না আসলে, আচ্ছা এটা বি গ্রুপে বলছে জন্য মনে হয় এক গ্রুপে সবাই আসলে। স্যার এটা একটা আবার বলুন তো, মানে কি করব? এই যে এ নামের যে ভেরিয়েবলটা নিছি, এই ভেরিয়েবলের এই ডিওবি ডেট অফ বার্থ, এটাকে আমি মানে এটাতে আমি কিছু ভ্যালু বসাতে যাচ্ছি, মানে ডেট অফ বার্থের মান্থের মধ্যে আমি কি রাখতে যাচ্ছি, ওই তোমার 2 রাখতে যাচ্ছি, ডে এর মধ্যে 2 রাখতে যাচ্ছি, ইয়ারের মধ্যে 2000 রাখতে যাচ্ছি। এটা কিভাবে রাখবো? না, আমরা ইনিশিয়ালাইজ করতে চাইলে এখানের মধ্যেই করতে হবে, পরে আর করতে পারবো না। ইনিশিয়ালাইজ না, আমি জাস্ট এমনি ডট দিয়ে দিয়ে রাখতে যাচ্ছি, বা ধরো স্ক্যান নেওয়া। এই স্টুডেন্টের যে রোল আছে, মানে আমরা এভাবে করি না, ডট রোল ইকুয়াল টু 2 এরকম লিখি না, এভাবে করে আমরা ডেট অফ বার্থটাই আনতে আছি।
স্ট্রাক্ট ডেট আরেকটা নতুন কেন আনবো? ডিওবি তো ওর মধ্যে আছেই, স্টুডেন্টের মধ্যে তো ডেট অফ বার্থ আছেই, এটাকেই আমি ইনিশিয়াল মানে ভ্যালু দিতে চাচ্ছি। যেমন রোলের মধ্যে আমি যদি ভ্যালু দিতে চাই তাহলে কি অ্যাড ডট রোল ইকুয়াল টু 2 এভাবে লিখি, এভাবে ডিওবি এর মধ্যে আমি ভ্যালু দিতে চাচ্ছি, কিভাবে দেবো? আচ্ছা, জাবের একটা ঠিক আছে, বাকিরা আবার ট্রাই করো। এই যে এভাবে করে করতে যাচ্ছি, অ্যাড ডট রোল ইকুয়াল টু 2 লিখি না, তাহলে এভাবে ডেট অফ বার্থটা লিখতে আছে, বাকিদের গুলো হয় নাই। সাইড বিল যাবে না, তুমি দুটো নাই পাচ্ছ। স্যার এমকে আবিলেটটা ঠিক আছে, সবাই একটু লিখো। এভাবে করে অ্যাক্সেস করতে যাচ্ছি আমি ডিওবিটা, এই স্টুডেন্ট এ নামে যে আমি স্টুডেন্টটা নিলাম, ভেরিয়েবল নিলাম, ওটার মধ্যে ডিওবি নামে একটা পার্ট আছে না, আমি এটাকে ভ্যালু দিতে চাচ্ছি। তোমরা আলাদা আবার এখানে ইয়া কেন লিখতেছো, স্ট্রাক্ট ডেট এগুলো কেন লিখতেছো? এটা হলে তো আমি নতুন ভেরিয়েবল তৈরি করতেছি ডিওবি নামে, আমি তো এটা চাচ্ছি না। আমি তো চাচ্ছি এর যে ডিওবি পার্টটা আছে ওটাকে অ্যাক্সেস করতে, নতুন করে তো আমি কোনো ভেরিয়েবল তৈরি করতে চাচ্ছি না, আর ইনিশিয়ালাইজও করতে চাচ্ছি না। ইনিশিয়ালাইজ করলে আমি তো এখানে লিখতে পারতাম, এখানে লিখতে পারছি না। আমি এই যে অ্যাড ডট রোল ইকুয়াল টু 2 লিখলাম, এরকম করে ডিওবি এর মধ্যে ভ্যালু দিতে যাচ্ছি, কিভাবে দেবো? আচ্ছা, খেয়াল করো, এখানে মানে তুমি সোহানে এই জিনিসটা করতে পাইলে আবার স্ল্যাশ দিয়ে দিয়ে এটা দেওয়া যায়, এগুলো করতে পাইছো, চিন্তা লজিক্যালি চিন্তা করতে হবে তো। আচ্ছা দেখো, এই এর মধ্যে এর মধ্যে কি কি আছে? এর মধ্যে নেম আছে, এর মধ্যে সিজিপিএ আছে, এর মধ্যে রোল আছে, এর মধ্যে আবার একটা ডিওবি পার্টও আছে না, এর মধ্যে আবার একটা ডিওবি পার্টও আছে না, কারণ স্টুডেন্টের মধ্যে যেহেতু ডিওবি থাকে, স্টুডেন্টের একটা ভেরিয়েবল নিলেই ওর মধ্যে ডিওবি থাকবে, ঠিক আছে? আচ্ছা, অনেকে বলতেছে এভাবে করে করতে যে 2 2 2 0 2 1, এভাবে করতে পারবো না যে, কারণ এটা হচ্ছে ইনিশিয়ালাইজ করার সময়, ইনিশিয়ালাইজ করার সময় এই কাজটা আমরা করি। ইনিশিয়ালাইজ করা মানে কি? ইনিশিয়ালাইজ করা মানে হচ্ছে আমরা যখন একটা ক্যারেক্টার অ্যারে এরকম নেব, একটা স্ট্রিং নেব, তখন ইনিশিয়ালি এভাবে আমি কিছু একটা ইকুয়াল দিয়ে দিতে পারি, কিন্তু পরে কি আমি আর এভাবে করে করতে পারি? পরে আমার strcpy দিতে হয় না? বুঝতেছো জিনিসটা? মানে একটা স্ট্রিং এর ক্ষেত্রে ইনিশিয়ালি আমি যেভাবে একটা ভ্যালু এখানে অ্যাসাইন করতে পারি ইকুয়াল দিয়ে, তোমরা আবার সি প্লাস প্লাস এর স্ট্রিং এর সাথে গোলায় ফেলিও না, পড়াইতে দিয়ে তো আবার ঝামেলা না করলাম। আচ্ছা, সি এর স্ট্রিং এ আমরা ক্যারেক্টার অ্যারের ক্ষেত্রে আর কি এভাবে ইনিশিয়ালি একটা ভ্যালু দিতে পারি, কিন্তু পরে তো আর ইকুয়াল সাইনটা ইউজ করতে পারি না, এরর দেন আমাকে। জি স্যার। তো এখন এই যে পরে দেখো এইভাবে পারি না, আমার কি strcpy ইউজ করা লাগে, strcat বা strcpy। আচ্ছা দেখো, তো এভাবে করে ইউজ করা লাগে, ঠিক আছে? তো তেমনি ভাবে আমরা ইনিশিয়ালাইজ করলে তখন আমরা এই ব্র্যাকেট সেকেন্ড ব্র্যাকেটটা ইউজ করতে পারবো, কিন্তু ইনিশিয়ালাইজ করার সময় এই সেকেন্ড ব্র্যাকেটটা ইউজ করে কাজ করতে পারবো, কিন্তু ইনিশিয়ালাইজ করা হয়ে গেলে তারপরে লাইনে ইউজ করলে তো তখন আর ওভাবে পারবো না, তখন আমার নরমালি ইউজ করতে হবে। তো নরমালি ইউজ করা মানে কি, এর যে ডিওবি আছে এই ডিওবির মধ্যে আবার ডট দিয়ে আমি অ্যাক্সেস করব, ডিওবি ডট মান ইকুয়াল টু 2 দিলাম, ঠিক আছে? এখানে ডে ইকুয়াল টু 2 দিলাম, আর ইয়ার ইকুয়াল টু 2021 দিলাম, এভাবে করে করতে পারি। আরেকবার বলবেন? এই এ হচ্ছে কি আমার স্টুডেন্টের ভেরিয়েবলটা, এটা এ হইতে পারে, অন্য নাম দিতে পারি আমি, যাই হোক। তো এই স্টুডেন্ট ভেরিয়েবলের মধ্যে কি আছে, নেম আছে, সিজিপি আছে, রোল আছে, এমনিভাবে ডিওবি একটা আছে না, ডেট অফ বার্থ। তাহলে এ ডট ডিওবি দিলে এর যে এই ডিওবিটা আছে এটাকে অ্যাক্সেস করতে পারলাম। ওই ডিওবির আন্ডারে আবার কি আছে,
মান্থ আছে, ডে আছে, ইয়ার আছে। এই জায়গায় ডেট স্ট্রাকচারটার মধ্যে কি কি আছে? মান্থ, ডে, ইয়ার। তাহলে ডিওবির আন্ডারে আবার ডট দিলে মান্থ পাওয়া যায়, ডে পাওয়া যায়, ইয়ার পাওয়া যায়। ঠিক আছে, তাহলে আমরা এভাবে করে করবো এ ডট ডিওবি ডট মান্থ, এ ডট ডিওবি ডট ডে, এ ডট ডিওবি ডট ইয়ার। অনেকে স্ট্রাক ডেট ডিওবি এরকম করে আলাদা করে আবার নিচ্ছ। আলাদা কেন? আমি তো বলছি ওই এরটাকে কি করতে, এর যে ডিওবিটা আছে ওটাকে আমরা চেঞ্জ করতে যাচ্ছি। আমরা তো আলাদা করে একটা ডেট অফ বার্থ নিতে যাচ্ছি না। তাহলে স্যার স্টার্ট দিয়ে ডেট ডিওবি এরকম করে নেওয়া যাবে না, এইভাবে নিতে হবে এই ডট। নেওয়া যাবে না ওটা তো না, নিলে ওটা তো আর এর যে এর মধ্যে যে ডিওবি আছে ওটা তো আর চেঞ্জ আসলো না। মানে নেওয়া যাবে না বলতে ওটা নেওয়া যাবে না কেন, ওটা আরেকটা স্ট্রাকচার, আলাদা একটা ভেরিয়েবল হয়ে যাবে আর কি তখন। দেখো আমি চাচ্ছি এরকম করতে, স্ট্রাকচার তুমি এভাবে চিন্তা করতে পারো। এ নামের একটা ভেরিয়েবল, ওই ভেরিয়েবলের একটা নেম নামে পার্ট থাকে, ওই ভেরিয়েবলের একটা সিজিপিএ নামে পার্ট থাকে, ওই ভেরিয়েবলে একটা রোল নামে পার্ট থাকে, আবার ওই ভেরিয়েবলে ডেট নাম ডিওবি নামে আবার একটা পার্ট থাকে, আবার ডিওবির মধ্যে তিনটা পার্ট থাকে, একটা হচ্ছে ইয়ার, আরেকটা হচ্ছে মান্থ, আরেকটা হচ্ছে ডে, তিনটা পার্ট থাকে। এভাবে করে চিন্তা করতে পারো। তাহলে অ্যাড ডট নেম দিলে এটাকে তুমি অ্যাক্সেস করতে পারতেছো, অ্যাড ডট সিজিপিএ দিলে এটাকে অ্যাক্সেস করতে পারছো, অ্যাড ডট ডিওবি দিলে এটাকে অ্যাক্সেস করতে পারতেছো। কিন্তু অ্যাড ডট ডিওবি বলে এটাকে তো তুমি পুরোপুরি কিছু করতে পারবে না। এটার মধ্যে কিছু বসাইতে গেলে অ্যাড ডট ডিওবির আবার মান্থটাকে অ্যাক্সেস করতে হবে, ইয়ারটাকে অ্যাক্সেস করতে হবে, ডেটাকে অ্যাক্সেস করতে হবে, ওরকম আলাদা আলাদা করে অ্যাক্সেস করতে হবে তোমার। অ্যাড ডট ডিওবি ডট মান্থ, অ্যাড ডট ডিওবি ডট ডে। আর তুমি যদি এমনি স্ট্রাক্ট ডেট ডেট তারপরে ধরো ডি নামে এরকম একটা নিলাম, তাহলে মেমোরিতে আরেকটা জায়গায় এরকম ডি নামে একটা জায়গা তৈরি হবে, যেখানে একটা মান্থ নামে জায়গা আছে, ইয়ার নামে জায়গা আছে, তারপরে তোমার কি মান্থ, ডে, ইয়ার এরকম নামে আলাদা আলাদা জায়গা আছে। আমি তো ওই স্টুডেন্টের জন্য যেটা নিছিলাম ভেরিয়েবল, ওটার এই পার্টটাকে অ্যাসাইন কি করতে চাইছিলাম, অ্যাক্সেস করতে চাইছিলাম, এই জিনিসটাকে অ্যাক্সেস করতে চাইছিলাম। তো এরকম আলাদা যদি তোমরা একটা স্ট্রাক্ট ডেট এরকম ডিওবি বা ডে লিখো, তাহলে মেমোরিতে আলাদা জায়গায় একটা কি নেবে, স্ট্রাকচারের জন্য জায়গা নেবে, ওই স্ট্রাকচারের জন্য একটা ভেরিয়েবলের জন্য জায়গা নেবে। তো এটাতে অ্যাক্সেস করলে তো আর এগুলো চেঞ্জেস করো। ঠিক আছে, আমার উদ্দেশ্য ছিল এগুলো চেঞ্জ করা। বুঝতে পারছি জিনিসটা? জি স্যার, ক্লিয়ার। হ্যাঁ স্যার বুঝছি, যাতে যাবে ভিতর যাতে যাবে। আচ্ছা, তাহলে এবার আসি, জি স্যার। এবার আসি। আমি আপনাকে একটা মেসেজ দিছি স্যার, ওইভাবে করা যাবে স্যার? আচ্ছা, এখন মাহিন একটা কাজ করছিল, সেটা হচ্ছে ও এখানে ইনিশিয়ালাইজ করে দিয়েছে। ওটাও আমরা করতে পারবো, যদিও এটা আমার কোয়েশ্চেন ছিল না। ইনিশিয়ালাইজ করতে গেলে আমার এভাবে আরেকটা সেকেন্ড ব্র্যাকেট দিতে হবে, মানে ডেট অফ বার্থটাকে আমি ইনিশিয়ালাইজ করতে চাইলে ধরে করতে পারি। তাইলে ফার্স্টে কি মান্থ, ডে, ইয়ার, ফার্স্টে টুটা মান্থে যাবে, তারপরে টুটা ডেতে যাবে, তারপরে টুটা ইয়ারের মধ্যে যাবে। মানে কারণ এটা কি একটা স্ট্রাকচারের মধ্যে আরেকটা স্ট্রাকচারকে আমি কি ইনিশিয়ালাইজ করতেছি, এভাবে করে চাইলে আমি করতে পারি। ঠিক আছে, আচ্ছা এখানে হচ্ছে ওই পার্সেন্ট বি, এগুলো হচ্ছে এ ডট বি ডট, আচ্ছা আবার মান্থ এরকম। তো ডে, মান্থ, ইয়ার এগুলোকে আমি ধরো এখানে এই ফরম্যাটে প্রিন্ট করলাম। ঠিক আছে, তাহলে 2/2/2021 হয়ে গেল, অথবা এগুলোকে করে দিলাম 2/2/2021 হয়ে যাচ্ছে। মানে আমি চাইলে এভাবে ইনিশিয়ালাইজ করতে পারি। ঠিক আছে, এভাবে চাইলে ইনিশিয়ালাইজ করতে পারি, অথবা ইয়া করতে পারি। মান্থ 20 কেন এলো? আচ্ছা ফার্স্টে মান্থ লিখছি জন্য, তাহলে মান্থটাকে পরে দিতে হবে, তাহলে 20/2/2021। তাহলে আমরা ইনিশিয়ালাইজ করতে গেলে সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে সেকেন্ড ব্র্যাকেট এভাবে করে করতে পারি। আর ইনিশিয়ালাইজেশনের পার্ট যখন পার হয়ে চলে আসবো, তখন যদি কিছু করতে চাই আমার কি এভাবে করে করতে হবে। ঠিক আছে, তখন এভাবে করে অ্যাক্সেস করতে হবে। কারো কোনো কনফিউশন আছে? কারো কোনো কনফিউশন আছে?
এটা তোমাদের বইয়ের 12 নম্বর চ্যাপ্টার। 12 নম্বর চ্যাপ্টারটা একটু রিডিং করে নিতে হবে। ওখানে আরো কিছু তোমার জিনিসপত্র দেখানো হয়েছে। আরো কিছু জিনিসপত্র দেখানো হয়েছে বলতে, যেমন তুমি একটা ভেরিয়েবল তৈরি করতে আছো, তাহলে এখানে সরাসরি একটা মানে এ লিখে সেমিকোলন দিলে সরাসরি এ নামে একটা ভেরিয়েবল তৈরি হয়ে যাবে। এ কমা বি দিলে এ বি নামে দুইটা ভেরিয়েবল সরাসরি তৈরি হয়ে যাবে। এভাবে করে সরাসরি কিছু ভেরিয়েবল এভাবে তৈরি করে ফেলা যায়। এরকম কিছু ফেসিলিটি আছে, এগুলো একটু বই পড়ে দেখে নেবে আর কি। এগুলো আমার মনে হয় না দেখানোর কিছু আছে। স্যার জি স্যার। এ আজাদ সিজিপি তারপরে রোল এরপর হচ্ছে ডেটটা প্রিন্টএফ এ মানে কিভাবে মানে ভেরিফাই করে নিব? এই যে প্রিন্ট এফ করলাম। না এটা তো জাস্ট ডেটটা করলেন স্যার, তাহলে আজাদের ইয়াটা সিজিপি আর রোলটা ডেটটা একসাথে। তুমি কখন আসছো? আমি আসছি স্যার। তো কিছুক্ষণ আগে প্রিন্ট করলাম না ওগুলো, ওর নামটা সবকিছু ডেটটা তো করানো হয় নাই স্যার, আলাদা করে। একই আর কি। আচ্ছা, মানে আবার ইয়া দিয়ে এ ডট নেম দিলে এর নেমটা প্রিন্ট হবে। আচ্ছা এটা বুঝছি তো স্যার, মানে একসাথে আর কি। একসাথে বলতে এরকম আর কি, একসাথে বলতে তুমি সবগুলো জোড়া লাগাই দিবে, মানে একসাথে মানে বুঝলাম না। এক লাইনে প্রিন্টএফ করতে যাচ্ছে না? এক লাইনে করা 2 লাইনে করা তো কোনো বিষয় না, এখানে পার্সেন্টেজ দিয়ে দিক দিয়ে যদি তুমি আরেকটা দাও তাহলে এক লাইনে হবে। আচ্ছা আচ্ছা ঠিক আছে স্যার। এটা প্রিন্টের ক্ষেত্রে তো এখানে এক লাইন 2 লাইন করে বিষয়। আচ্ছা, এবার আসি তাহলে এই যে মেমোরিতে কিভাবে জিনিসটা আছে এটা একটু চিন্তা করাটা হেল্পফুল, এবং সি প্লাস প্লাসে এটা তোমাকে যথেষ্ট হেল্প করবে। ঠিক আছে, সি প্লাস প্লাসে এইভাবে চিন্তাটা করবা যে মেমোরিতে কিভাবে আছে জিনিসটা, যে এই যে এর মধ্যে একটা নেম থাকে, এর মধ্যে তুমি যখনই স্ট্রাকচার দিয়ে কোড করবা তখন এই জিনিসটা যদি একটু এঁকে ফেলো তাহলে তোমার জন্য একটু বুঝতে সুবিধা হবে, শুরুর দিকে এই কাজটা একটু করতে পারো। ঠিক আছে, আচ্ছা এবার দেখি। এবার আমি আর একটা স্টুডেন্টের সীমাবদ্ধ থাকতে চাই না, আমি ধরো 5টা স্টুডেন্টের বা 10টা স্টুডেন্টের একসাথে ইনফরমেশন নিতে চাই, 10টা স্টুডেন্টের জন্য ইনফরমেশন নেব। তাহলে কি করতে পারি? অ্যারে নিতে পারি। তো ধরো এসটিডি নামে অ্যারে নেব। আচ্ছা, আমার বারবার স্ট্রাক্ট স্টুডেন্ট এটা লিখতে ইচ্ছা করতেছে না, আমি শুধু স্টুডেন্ট লিখতে চাই। ঠিক আছে, অথবা শুধু এসটিডি লিখতে চাই। তাহলে কি করা যায়? তাহলে করা যায় কি, টাইপ ডেফ। ঠিক আছে, আমরা টাইপ ডেফ এই মানে এইটা আমাদের একটা এটা কিওয়ার্ড, এটা আমরা ইউজ করতে পারি। এই টাইপ ডেফ, তারপর হচ্ছে আমরা এখানে স্ট্রাক্ট এরকম দিতে পারি। দেখি, হ্যাঁ ঠিক আছে, এরকম দিতে পারি। টাইপ ডেফ জিনিসটা কি একটু দেখো, আমি একটা এখানে মানে কোড লিখছি, এখানে কি করছি দেখো, যে টাইপ ডেফ লং লং এলএল, টাইপ ডেফ আনসাইন্ড লং লং ইউএলএল। এই জিনিসটা যে করছি কি, যে আমার লং লং পুরোটা লিখতে কষ্ট লাগে বা লিখতে আমার টাইম লাগে। তো কন্টেস্ট টাইমে বা অন্য কোনো সময় ধরো টাইম তো ইম্পর্টেন্ট জিনিস, আর আমি পুরো লং লং বারবার লিখবো কেন? ঠিক আছে, এখানে লং লিখতে গিয়ে লং হয়ে যাচ্ছে। ঠিক আছে, তো জিনিসটা আমার কাছে ঝামেলা লাগতেছে, আনসাইন লং লং লিখতে আরো ঝামেলা লাগে। তো যদি লং লং না লিখে এলএল লিখতে পারি তাহলে আমার জন্য একটু সুবিধা হয়। তো এই লং লংকে আমি এলএল কেমনে নাম দেবো, এটার একটা ওয়ে আছে, এই যে টাইপ ডেফ এভাবে ইউজ করা। তো টাইপ ডেফ হচ্ছে কি, তোমার একটা ডেটা টাইপকে অন্য একটা নাম দেয়। যেমন ধরো লং লং, তখন হবে কি লং লং যে ডেটা টাইপটা আছে ওটাকে তুমি এসটিডি এরকম একটা নাম দিতে পারো, তুমি অন্য নামও দিতে পারো, এলএল এরকমও নাম দিতে পারো। তাহলে পরবর্তীতে তুমি যখনই এলএল লিখবা তখনই সেটা লং লং বুঝাবে। এই কাজটা করার পরে নিচে যখনই এলএল লিখবা তখনই লং লং বুঝাবে। যেমন ধরো তুমি চাচ্ছ যে তুমি এখন থেকে আর ইন্ট লিখবা না, তোমার ইচ্ছা হচ্ছে ইন্টের জায়গায় তুমি ধরো লিখবা যে কি তুমি লিখবা ধরো শুধু আই, তোমার ইচ্ছা হচ্ছে আর কি। তাহলে তুমি এরকম আই এ এরকম যদি লিখো তাহলে কিন্তু সে ইন্টেজার এ বুঝে নেবে। তবে একটু ঝামেলাও আছে, আই নামে আর কোনো ভেরিয়েবল তখন আবার তুমি ইউজ করতে পারবে না, একটু তখন মানে ইন্ট মানে আই ইকুয়াল টু 0 এভাবে যে করতে তখন এটা আবার ঝামেলায় পড়ে যাবে। এই জন্য এমন একটা নাম দেবা যে নামটা আসলে তুমি ভেরিয়েবল হিসেবে তেমন একটা ইউজ করো না। ঠিক আছে, তো তুমি হয়তো এখানে ক্যাপিটাল আই দিতে পারো। স্যার
জি স্যার। সিম্বলিক কনস্ট্যান্ট গুলো তো আমরা ডিফাইন দিয়ে করতাম না, হ্যাঁ, এখানে সিম্বলিক টাইপ কনস্ট্যান্ট দিয়েও ডিফাইন। করতে পারি, দুইটাই ওয়ে আছে, দুইটা ওয়ে আছে আর কি। সিম্বলিক কনস্ট্যান্ট দিয়েও করতে পারি, টাইপ ডেফ দিয়েও করতে পারি, ঠিক আছে। এই টাইপ ডেফ কিওয়ার্ডটা দিয়েও করা যায়, একাধিক ওয়ে শিখে রাখলাম আর কি, সমস্যা কি। আমরা সিম্বলিক কনস্ট্যান্ট দিয়েও এই কাজটা করতে পারি, হ্যাশ ডিফাইন দিয়েও কাজটা করতে পারি, আবার এখানে টাইপ ডেফ দিয়েও করতে পারি, ঠিক আছে। তো সিম্বলিক কনস্ট্যান্ট দিয়েও এই কাজটা করা যাবে, হ্যাশ ডিফাইন স্ট্রাক্ট স্টুডেন্ট এসটিডি, মানে হ্যাশ ডিফাইন এসটিডি স্ট্রাক্ট স্টুডেন্ট, এরকম করেও করা যাবে। স্যার এটা থেকে নির্দিষ্ট একটা মান নিয়ে পরবর্তীতে ব্যবহার করা যায়, নির্দিষ্ট মান মানে মানে আমরা ডিফাইন দিয়ে যে একটা নির্দিষ্ট মান নিয়ে নিই যে এটা দিয়ে কি করা এখানে যায়? হ্যাশ ডিফাইনে কোনো মানের সাথে কোনো সম্পর্ক নাই। হ্যাশ ডিফাইনটা হচ্ছে তুমি একটা জিনিসের নাম আরেকটা জিনিস দেবো, ওরকম, ঠিক আছে। যেমন আমি হ্যাশ ডিফাইন দিয়ে যদি সেম কাজটা করতে চাই তাহলে এভাবে করবো, স্ট্রাক্ট স্টুডেন্ট, এভাবে করে করবো, ঠিক আছে। এবং হ্যাশ ডিফাইন দিয়ে করলে আমি চাইলে উপরেও লিখতে পারি, সমস্যা নেই। তো যত জায়গায় যখন আমি এসটিডি লিখবো, সে প্রোগ্রাম শুরুর আগে ওই এসটিডিটাকে কি করবে, এসটিডিটাকে স্ট্রাক্ট স্টুডেন্ট দিয়ে কি করবে, রিপ্লেস করে দেবে। তো এই কাজটা হ্যাশ ডিফাইন দিয়েও করা যায়, টাইপ ডেফ দিয়েও করা যায়। তো আমরা দুইটাই শিখে রাখলাম আর কি। এখন এখানে ভ্যালুর কোনো বিষয় নেই, সে দেখবে কি এসটিডি লেখা দেখলেই, হ্যাশ ডিফাইন দিলে আর কি, এসটিডি লেখা দেখলেই সে ওই এসটিডির জায়গায় এই স্ট্রাক্ট স্টুডেন্ট এই জিনিসটা রিপ্লেস করে দিয়ে আসবে। কিংবা হ্যাশ ডিফাইন আমি যদি এরকম দেই যে হ্যাশ ডিফাইন এলএল লং লং, তখন আমি যত জায়গায় এলএল লিখবো সেই জায়গাটাতে সে কি করবে, লং লং দিয়ে রিপ্লেস করে দিয়ে আসবে। হ্যাশ ডিফাইনের কাজ হচ্ছে কাইন্ড অফ রিপ্লেস করা, টেক্সট রিপ্লেস করা। আর টাইপ ডেফ হচ্ছে তোমার কি একটা তোমার কি টাইপের নতুন ডেফিনেশন দিচ্ছে বা নাম দিচ্ছে, ঠিক আছে। দুইটা দিয়েই কাজটা করা যায়। আমরা সাধারণত করি এরকম, যেমন ধরো টাইপ ডেফ দিয়ে সাধারণত এরকম করি যে ইন্ট এরকম করলাম যে প্রাইস, বা ধরো এরকম লিখলাম ডাবল, এরকম প্রাইস, প্রাইস নামে একটা ধরো ভেরিয়েবল তৈরি করলাম। তখন কিরকম, প্রাইস লেখা মানে তখন ডাবল লেখা, তো প্রাইস মানে কি প্রাইস এ বি, বা এরকম লিখলাম ব্যানানা, এরকম লিখলাম, ঠিক আছে। প্রাইস ব্যানানা এর মানে হচ্ছে কি কলার প্রাইসটা আমি কি কলার প্রাইসের জন্য একটা ভেরিয়েবল তৈরি করছি। তো প্রাইস মানে আমার ভেতরে জানা আছে সেটা হচ্ছে কি ডাবল, কিন্তু তাও আমি ধরো ওই ডাবল না লিখে আমার কোডের ক্ল্যারিটি বাড়ানোর জন্য এখানে প্রাইস নাম দিলাম। অন্য কেউ দেখলে তখন আমার কোড বুঝবে যে এখানে ব্যানানা মানে হচ্ছে ব্যানানার এখানে কি করা হয়েছে, প্রাইস নেওয়ার জন্য একটা ভেরিয়েবল তৈরি করা হয়েছে, এরকম। বা হয়তো আমি আমার কোড পরে দেখলে ইজিলি বুঝতে পারবো, এরকম একটা নাম দিতে পারি আর কি। যাই হোক, জিনিসটা এই লং লং এর জিনিসটা মাথায় ঢুকলেই তোমরা বুঝবা যে এটা আসলে অনেক কাজের, এটা দিয়ে অনেক কিছু করা যায়। যেমন এই যে সংক্ষিপ্ত করে ফেলতে লাগতেছে আমার কোডটাকে। আচ্ছা, তাহলে আমি চাইলাম যে স্ট্রাক্ট স্টুডেন্ট এত বড় জিনিস আমি আর লিখবো না, তাহলে আমি কি করতে পারি, ওরকম টাইপ ডেফ দিয়ে করতে পারি, ঠিক আছে। টাইপ ডেফ দিয়ে জিনিসটা করতে পারি। এবং ওটার আরেকটা শর্টকাট ভার্সনও আছে, যেমন আমি এরকম করতে পারি যে স্ট্রাক্ট টাইপ ডেফ স্ট্রাক্ট, এরকম মনে হয় একটা করা যায়, ডেট, তো দেখি তাইলে। হ্যাঁ ঠিক আছে, তো এটা হচ্ছে একটা শর্টকাট নিয়ম। শর্টকাট নিয়ম মানে এই ডেট নামে আমি এখন একটা স্ট্রাকচার তৈরি করে ফেললাম, ডেট নামে এখন কি একটা স্ট্রাকচার তৈরি করে ফেললাম। এখানে আমার আর ওই স্ট্রাক্ট ডেট ওভাবে করে লেখা লাগতেছে না, এভাবে একসাথে ডেফিনেশন দিয়ে দেওয়া যায়, ঠিক আছে। টাইপ ডেফ স্ট্রাক্ট এভাবে করে একসাথে এটার একটা আমি নাম দিয়ে দিতে পারি ডেট, তখন আমাকে বারবার স্ট্রাক্ট ডেট ওভাবে লেখা লাগতেছে না। তেমনি ভাবে এখানে যদি আমি লিখতাম এরকম যে টাইপ ডেফ স্ট্রাক্ট এসটিডি, তাহলে এসটিডি নামে আমার একটা তৈরি হয়ে যেত, স্ট্রাকচার তৈরি হয়ে যেত। তাহলে এই জিনিসগুলো আমার আর লাগতেছে না, সরাসরি আমি এসটিডি এভাবে করে করতে পারতেছি, ঠিক আছে। অথবা আমি স্টুডেন্ট, আমার ডেটা মানে স্ট্রাকচারটার নাম দিতে পারি স্টুডেন্ট, আমার ইচ্ছা মতো আমি দিতে পারতেছি। তো অনেকভাবে একই কাজ অ্যাচিভ করা যায় আর কি, ঠিক আছে। আমি ফার্স্টে এভাবে স্ট্রাক্ট স্টুডেন্ট লিখে তারপর এভাবে করতে পারি, অথবা শুরুতেই টাইপ ডেফ দিয়ে এটার একটা নাম দিয়ে দিতে পারি। আচ্ছা, তো তাইলে স্টুডেন্ট নামে ধরো আমি একটা তৈরি করলাম, তাহলে আমার স্ট্রাকচারটার নাম এখন কি স্টুডেন্ট, আর এই স্ট্রাকচারটার নাম কি ডেট। তাহলে দুইটা স্ট্রাকচার আছে আমার এখানে, একটা স্টুডেন্ট একটা ডেট। আচ্ছা, তাহলে স্টুডেন্ট হচ্ছে এখন একটা স্ট্রাকচারের নাম,
মানে আমরা এতক্ষণ যে কাজটা করছি ওগুলো হচ্ছে এই টাইপের আর কি, স্টুডেন্ট এ এভাবে করে নিছি। এখন একটু সহজ হয়ে গেল না, মানে স্ট্রাক্ট জিনিসটা বারবার লেখা লাগতেছে না, জিনিসটা দেখতে সুন্দর, পড়তে আরাম হয়ে গেল। আচ্ছা এটা করলাম, এবার দেখি এটা হচ্ছে এখন আমি অ্যারে তৈরি করতে যাচ্ছি। অ্যারে তৈরি করলে ধরো এভাবে করে করতে পারি। এভাবে করলে কি হবে, এভাবে করলে এরকম একটা অ্যারে তৈরি হবে। ওই অ্যারেতে কি আছে, ওই অ্যারের 0তম ঘরে একটা স্ট্রাকচার, 1তম ঘরে একটা স্ট্রাকচার, 2তম ঘরে একটা স্ট্রাকচার, এভাবে করে যাচ্ছে। তো এটা হচ্ছে st0। st0 এর মধ্যে কি থাকে, নেম থাকে, সিজিপিএ থাকে, রোল থাকে, আবার ডেট অফ বার্থ থাকে। ডেট অফ বার্থের মধ্যে ডে থাকে, মান্থ থাকে, ইয়ার থাকে। st1 এর মধ্যে সিমিলারলি আবার কি থাকবে, তোমার নেম থাকবে, সিজিপিএ থাকবে, রোল থাকবে, ডেট অফ বার্থ থাকবে। ডেট অফ বার্থের মধ্যে ডে, মান্থ, ইয়ার, এরকম করে করে একের মধ্যে অনেকগুলো জিনিস থাকে। তাহলে আমি যদি স্টুডেন্ট 1 এর মধ্যে কিছু ভ্যালু রাখতে চাই, স্টুডেন্ট 1 এর ধরো সিজিপিএ আমি রাখতে চাচ্ছি কিছু একটা, আর রোল রাখতে চাচ্ছি, তাহলে আমি কিভাবে করবো জিনিসটা, যে st1 এটা লিখলে এই এই স্ট্রাকচারটাকে, এই ভেরিয়েবলটাকে অ্যাক্সেস করতে পারতেছি। তারপর এটা ডট দিলাম, ডট দিলে তার ডিওবি আছে, ডিওবি দিলে আবার ডট দিলাম, ডিওবি দিয়ে ডট দিলে মান্থ, ডে রাখতে পারতেছি, তারপরে ধরো এরকম মান্থ রাখতে পারতেছি, তো তারপরে ধরো এরকম ইয়ার রাখতে পারতেছি, ঠিক আছে, এই আর কি, ঠিক আছে। তারপরে ধরো তার নাম অ্যাসাইন করতে যাচ্ছি, তাহলে নাম কিভাবে করবো, st1 ডট নেম। এটা তো আর ইয়া দিয়ে করতে পারবো না, strcpy দিয়ে করতে হবে। তো ধরো এখানে একটা নাম দিলাম, ধরো মাহিম দিলাম, ঠিক আছে, এরকম কিছু একটা। তো এভাবে করে আমরা কি করতে পারি, এভাবে করে আমরা চাইলে এখানে ভ্যালুগুলো বসাইতে পারি, ঠিক আছে। আমরা তারপর চাইলে এগুলোকে প্রিন্ট করতে পারি। তো নর্মাল অ্যারে যেভাবে কাজ করবো, তো ধরো আমি আপাতত একটা কাজ করি, যে কিছু স্টুডেন্টের ইনফরমেশন এখানে দেই। ধরো একটা স্টুডেন্টের আমি ধরো ইনফরমেশন গুলো এভাবে দিচ্ছি, ফার্স্টে নাম, তারপরে রোল, তারপরে সিজিপিএ, তারপরে ডেট অফ বার্থ। তাহলে নাম দিলে কিভাবে দেবো, নাম দিলে ধরো দিলাম মাহিম, তারপরে রোল দিলাম ধরো রোকে 5 দিলাম, তারপরে সিজিপিএ ধরো দিলাম 4 ধরো 3.9, সিজিপিএ একটু কমাই দিলাম তাকে, ডেট অফ বার্থ দিলাম ধরো 2, ধরো 1। আচ্ছা তারপরে ধরো আদার, ধরো 1, 4.0 দিলাম। আচ্ছা ও ধরো কি জানি দিয়েছিলাম 2। আচ্ছা তারপরে ধরো এরকম করে আমি কিছু নিচ্ছি, ঠিক আছে। তারপর হতে পারে আরেকটা নেই, ওখানে একটা, তারপর তার দিলাম রোল ধরো দিলাম। আচ্ছা তোমাদের এমনি জন্মসাল এভারেজ কিরকম দিকে, 2000 এর দিকে নাকি জানি না। জি স্যার 2000 হ্যালো বুঝে গেছে। আচ্ছা কচি বলো, স্যার 95 ও কচি বলো বুঝছেন। আচ্ছা সমস্যা নেই। এখন এরকম কিছু স্টুডেন্টের ইনফরমেশন আমি ইনপুট নিতে চাচ্ছি, তাহলে কিভাবে নেওয়া যায়, ধরো ফার্স্টে যেটা আসতেছে সেটা স্ট্রাকচার 0, তারপর যেটা আসতেছে সেটা স্ট্রাকচার 1, তারপর যেটা আসতেছে সেটা স্ট্রাকচার 2, এভাবে করে নেব। তাহলে ফার্স্টে আমি একটা n নিলাম, scanf এর মধ্যে %d দিয়ে n দিলাম। এরপর আবার প্রত্যেকটা কিন্তু সেম প্যাটার্নে আসবে, নাম রোল সিজিপিএ, নাম রোল সিজিপিএ ডেট, নাম রোল সিজিপিএ ডেট। তাহলে কিভাবে নেব, int i equal to 0, i less than n, i plus plus। তারপরে কিভাবে নেব, ফার্স্টে scanf %s নামটা নেওয়ার জন্য, ঠিক আছে, তারপর %d রোলটা নেওয়ার জন্য, %d এটা কি নেওয়ার জন্য, আচ্ছা সবগুলো এক জায়গায় নিয়ে নিচ্ছি। তাহলে sti ডট নেম, sti ডট রোল, ঠিক আছে। মানে সবগুলো একসাথে নিলে লম্বা লাইন হয়ে যাবে, এই জন্য আলাদা আলাদা নিচ্ছি, নাহলে একসাথেও নিয়ে ফেলতে পারো, sti ডট cgpa, সেটা এফ হবে না %lf হবে ডাবল এটা, আর যদি এটা ইয়া নিতাম তাহলে %f দিতাম। তারপর এখানে ধরো পার্সেন্ট দিতে হয় না, হ্যাঁ
মানে আমরা স্ক্যান নেওয়ার হ্যাঁ সময় এম্পারসেন্ট দিতে হবে, সরি, এগুলো নর্মাল ভেরিয়েবলের মতোই, নর্মাল ভেরিয়েবলের মতো। এখানে এম্পারসেন্ট দিতে হবে, এটাতে দেওয়া লাগবে না, নেমের ক্ষেত্রে দেওয়া লাগবে না। তারপরে ডেট অফ বার্থটা, তো ডেট অফ বার্থটা হচ্ছে চাইলে এভাবে নিতে পারি না, আমরা গত কয়েকদিন আগে যে জিনিসটা শিখছি ওভাবে পার্সেন্ট ডি, পার্সেন্ট ডি। এই যে আমরা শিখছিলাম না যে ড্যাশ ড্যাশ দিলে এগুলোকে স্কিপ করে করে নিয়ে ফেলবে, জি স্যার। কয়েকদিন আগে এই জিনিসটা আমরা দেখছি, ঠিক আছে? এভাবে নেওয়া যায় না, দেখলে ওই ইনপুট আউটপুটের ক্লাসটা একটু দেখে নিও, মানে বই রিডিং করেছি যে ওখানে সেকেন্ড চ্যাপ্টারের ক্লাসটা একটু দেখে নিও। তাহলে এটা হচ্ছে কি ডিওবি ডট ডে নিলাম, ফার্স্টে কি ডে দিছি, তারপর মান্থ, তারপর ইয়ার না, তাহলে মান্থ। এগুলো সব এক লাইনে করতে পারতাম, কিন্তু ওই যে মানে লম্বা হয়ে যাচ্ছে, এই জন্য আলাদা আলাদা লাইনে করছি, ঠিক আছে? এটা আবার কনফিউশনের কিছু নাই, আলাদা আলাদা লাইনে করছি, ওই জাস্ট লম্বা হয়ে যাচ্ছে এজন্য। তাহলে দেখো ফার্স্টে যখন আই এর মান 0, তখন এসটি 0 এর মধ্যে সে সমস্ত ইনপুট নিয়ে ফেললো, মানে মাহিনের পুরো ইনপুটটা নিয়ে ফেললো। তারপর আই এর মান 1, তখন এসটি 1 এর মধ্যে সমস্ত ইনপুট নিল। আই এর মান 2, তখন এসটি 2 এর মধ্যে সমস্ত ইনপুট নিল। তাহলে এগুলোকে এবার আমি প্রিন্ট করি, এগুলোকে প্রিন্ট করি। তো প্রিন্ট করলে এখানে জাস্ট স্ক্যানএফ গুলোর জায়গায় প্রিন্টএফ দিয়ে দেবো, আর এই এম্পারসেন্ট গুলো কেটে দেবো, আর এখানে ধরো এম্পারসেন্ট গুলো কেটে দিলাম, পার্সেন্ট গুলো কেটে দিলাম। আচ্ছা, প্রিন্ট যে করছি এই জন্য একটু এখানে ড্যাশ ড্যাশ দিয়ে দেই, আর এখানে ধরো একটু নেই, ঠিক আছে? তারপরে ধরো রো, সিজিপিএ, তাহলে একটু মানে ইয়া করে একটু তোমার কি অর্গানাইজ করে প্রিন্ট করলাম। তাহলে দেখো এখানে সিরিয়ালি একটা একটা করে ইনপুট নেবে আর একটা একটা করে আউটপুট দেবে, ঠিক আছে? এই হচ্ছে আমার ইনপুটটা নিল, এই হচ্ছে আউটপুটটা দিল। বুঝে গেছে পুরো জিনিসটা? কনফিউশন থাকলে বলো, এখানে কনফিউশন থাকার আসলে তেমন কিছু নাই, জাস্ট ইনপুট আউটপুট নর্মাল অ্যারের মতোই। তাও বলো, সমস্যা নেই, থাকতে পারে শুরুর দিকে কনফিউশন। স্যার একটু পড়ে যাবেন কোডের উপরের দিকে। স্যার 11 নাম্বার এখানে কি স্যার কি বলবো আগে? তুমি মনে হয় পরে আসছো না স্যার, এখানে হচ্ছে জাস্ট আমরা এই জিনিসটাকে এভাবে লিখতে পারতাম, স্ট্রাক্ট স্টুডেন্ট, তারপর যা যা আছে এগুলো লিখতে পারতাম এখানে। ওটা যদি করতাম তাইলে এখানে আমি স্টুডেন্ট এসটি এভাবে লিখতে পারতাম না, আগে একটা স্ট্রাক্ট লেখা লাগতো। এভাবে যতবার আমি স্টুডেন্ট টাইপ কোনো ভেরিয়েবল নিতে যাব ততবার আমার এই স্ট্রাক্ট স্টুডেন্ট এ, আবার অন্য জায়গায় আবার স্ট্রাক্ট স্টুডেন্ট আজাদ, এরকম করে করে আমার বারবার ভেরিয়েবল তৈরি করতে হবে। মানে স্টুডেন্ট লিখতে গেলে আগে স্ট্রাক্ট জিনিসটা লিখতে হবে। তা আমি এই লেসটা রাখতে যাচ্ছি না, আমি চাচ্ছি স্ট্রাক্ট লেখাটা আর লিখবো না, ঠিক আছে? জাস্ট সরাসরি আমি স্টুডেন্ট লেখা শুরু করবো, তাতেই সে কাজ করবে। তো ওইটার জন্য সিস্টেম হচ্ছে কি এই টাইপ জেড জিনিসটা লেখা, ঠিক আছে? টাইপ জেডটা লিখলে ওই কাজটা মানে বারবার স্ট্রাক্টের সামনে লেখা লাগে, ওই লেসটা আর লাগানো লাগে না। জাস্ট আমার কাজটা একটু সহজ করে দিচ্ছে আর কি। যেমন আগে হইলে এখানে স্ট্রাক্ট ডেট এরকম লেখা লাগতো, কিন্তু যখন আমরা টাইপ টাইপ স্ট্রাক্ট ডেট এভাবে করে করছি তখন শুধু ডেট লিখলেই সে বুঝে নেবে এটা কি ওই ডেট টাইপের একটা স্ট্রাকচার। তাহলে একটা স্ট্রাকচার হলে এটা করলাম। তো এখন তাহলে আমরা রোলের উপর ডিপেন্ড করে এটাকে সর্ট করে ফেলতে পারবো না? ফার্স্টে 5 নাম্বার, তারপর 1 নাম্বার, তারপর 2 আছে, এরকম না হয় 1 2 3 রোল অনুসারে সর্ট করে ফেলতে পারি না আমরা? রোল অনুসারে সর্ট করতে পারি না? কিভাবে সর্ট করবো? তো সর্ট করা ইজি। ফর I equal to 0, I less than 10, I plus plus, or j equal to 0, j less than 10, j plus plus। এখন দেখো মজাটা কোন জায়গায়, আমি যদি এমনি এটাকে ইয়া করতে চাইতাম, সর্ট করতে চাইতাম, আমার কিন্তু খবর ছিল কিরকম str cpy দিয়ে নেম গুলোকে কপি করা লাগতো, তারপর হচ্ছে ইয়াগুলোকে করতো।
মানে প্যারালাল অ্যারেকে যদি তুমি মানে অনেকগুলো অ্যারে নিয়ে যদি এই কাজটা করতে চাও তখন কিন্তু তুমি সর্ট করতে তোমার খবর হবে, কিন্তু স্ট্রাকচার নিয়ে ফেললে এখন সহজ। এখন এটাকে আমি যদি করতে চাই, সেটা হচ্ছে সর্ট করতে চাই, কিসের ভিত্তিতে সর্ট করবো? রোলের ভিত্তিতে নাকি সিজিপি এর ভিত্তিতে, কিসের ভিত্তিতে করবো? ডেট অফ বার্থের ভিত্তিতেও করা যায়। রোলের ভিত্তিতে করে। ফার্স্টে আগে একটা জিনিস দেখি, একটু জিনিসটা বুঝো। স্ট্রাকচারে একটা ফ্যাসিলিটি পাবা, এটা জিনিসটা বুঝো। সেটা হচ্ছে ধরো আমি কোনো স্ট্রাকচার নিলাম না, দুইটা স্টুডেন্টের ইনফরমেশন রাখবো। কি ইনফরমেশন রাখবো? ধরো হচ্ছে তোমার ওই নাম আর রোল নাম্বার, সাপোজ নাম আর রোল নাম্বার রাখবো, নেম। আচ্ছা নাম আর রোল নাম্বার না বলি, তাহলে রোল আর সিজিপিএ দুইটা স্টুডেন্টের। তাহলে আমি রোল এ সিজিপিএ এ, রোল বি সিজিপিএ বি এরকম নিলাম। ধর এগুলোতে ভ্যালু আছে কিছু। তা আমি যদি এদেরকে এখন সোয়াপ করতে চাই, মানে এ এর রোলটা বি এর রোলে চলে যাবে, এ এর সিজিপিএটা বি এর সিজিপিএ চলে যাবে, তাদের মধ্যে সোয়াপ হয়ে যাবে। তাহলে আমার কিভাবে করতে হবে? সোয়াপ করতে গেলে প্রত্যেকটাকে সোয়াপ করতে হবে না আলাদা আলাদা ভাবে? মানে টেম্প ইকুয়াল টু রোল এ ইকুয়াল টু রোল বি, তারপর হচ্ছে কি রোল বি ইকুয়াল টু টেম্প। শুধু এটা করলে কি সিজিপিএটাও সোয়াপ হয়ে যাবে? না, ওটার জন্য আবার আলাদা করে এভাবে কোড লিখতে হবে না? সিজিপিএ এর জন্য সিজিপিএ এ, ঠিক আছে? তারপর হচ্ছে তোমার কি সিজিপিএ বি। তো আর এখানে যদি একটা স্টুডেন্টের এতগুলো ইনফরমেশন থাকতো, তাহলে দুইটা স্টুডেন্টকে সোয়াপ করতে তোমার খবরই যেত না? নামগুলোকে সোয়াপ করা লাগতো, সিজিপিএ কে সোয়াপ করা লাগতো, রোল কে সোয়াপ করা লাগতো, ডে কে সোয়াপ করা লাগতো, মান্থ কে সোয়াপ করা লাগতো, ইয়ার কে সোয়াপ করা লাগতো। অবস্থা খারাপ হয়ে যাবে না? কিন্তু এখন স্ট্রাকচার ইউজ করার কারণে আমি সোয়াপটা করে ফেলতে পারি নিমিশেই। আরে কিভাবে কথা বলতে চাচ্ছি, যাই হোক, কিভাবে আমরা ধরো এই স্টুডেন্ট একটা টেম্প নিলাম, একটা টেম্প নামে স্টুডেন্টই নিয়ে ফেললাম। মজার ব্যাপার হচ্ছে আমরা এরকম করতে পারি, টেম্প ইকুয়াল টু এসটি 0। তাহলে স্ট্রাকচারে যে 0 নাম্বার স্টুডেন্টটা আছে ওটা টেম্পের মধ্যে রেখে দিলাম, এসটি 1 ইকুয়াল টু তারপরে কি তোমার ওই তারপর যা যা করে আর কি, যাই হোক ওই এসটি 1 এসটি এখানে কি 0 ইকুয়াল টু এসটি 1, তারপরে এসটি 1 ইকুয়াল টু টেম্প। এরকম করলে কিন্তু তাদের দুজন সফট হয়ে যাচ্ছে। ঠিক আছে, আমরা একটু দেখি আসলে হয় কিনা, এটা রান করে দেখি। আচ্ছা, রান করতে গেলে সে একটু আমাকে এরর দিচ্ছে। এখন দেখো এদেরটা সফট হয়ে গেছে, দেখো তাহলে অনেক ইজি হয়ে গেল না? সব ইনফরমেশন একসাথে সফট হয়ে গেছে। আর আমি যদি স্ট্রাকচার ছাড়া সোয়াপ করতে চাইতাম, কিছু আলাদা আলাদা অ্যারে নিয়ে এরকম কিছু মানুষের মানে ইনফরমেশন রাখতাম, তারপরে এগুলোকে সোয়াপ করতে গেলে আমার অবস্থা খারাপ হয়ে যেত। বুঝতে পারছো জিনিসটা? স্যার এসটি 0 এটা কোন জিরোটা কি মিন করে? যে এটা একটা এসটি, আচ্ছা এসটি 0টা মিন করে যে এই ঘরটা মানে ফার্স্ট যে ইনফরমেশনটা নিয়েছিলাম, এই দেখো আমি একটা লুপ চালাই ইনপুট নিছি না, i ইকুয়াল টু যখন 0 তখন এসটি 0 এর মধ্যে আমি সমস্ত ইনপুট নিছি, মাহিন 5 3.99 21 2001 এই জিনিসটা আমি এখানের মধ্যে ইনপুট নিছি এসটি 0 এর মধ্যে। তাহলে এসটি 0 এর নেমের মধ্যে মানে ধরো এই ঘরটার মধ্যে এই ঘরটার মধ্যে এখানে ধরো মাহিন আসছে, রোলের মধ্যে 5 আসছে, তারপরে ধরো সিজিপি এর মধ্যে 3.99 আসছে, এরকম করে। তো এসটি 0 মানে এই ভেরিয়েবলটা, এসটি 1 মানে এই ভেরিয়েবলটা দ্বিতীয়টা। তাহলে আমরা প্রথম দুইটাকে সোয়াপ করছি মাত্র, জাস্ট প্রথম দুইটাকে সোয়াপ করছি। তো এমনি জাস্ট একটা মানে দেখানোর জন্য, যেমন ধরো এখানে দেখো ফার্স্টেরটাতে মাহিন ছিল, দ্বিতীয়টাতে আজাদ ছিল। তো মাহিন এখন আজাদ চলে গেছে উপরে, মাহিন চলে আসছে নিচে। আমি আপনি বলছেন যে এখানে রুল ইয়া করছেন না, ওগুলো এখন করি নাই, ওটা সর্ট করি নাই এখন। হ্যাঁ সর্ট করি নাই, সর্টের এখন তো আর সর্ট চাইলে তো করে দেওয়ার দরকার নেই তোমাদেরকে, কারণ তোমরা এখন সর্টের কোড বুঝে ফেলছো কি করতে হবে, জাস্ট সোয়াপ করে দেবো। আচ্ছা দেখো এখন কি করলাম, 0 আর মানে মাহিনার সোহানকে সোয়াপ করে ফেললাম দুজনকে, তাহলে আমি এভাবে নিমেষেই সোয়াপ করে ফেলতে পারি। জীবন এখন অনেক সহজ। ঠিক আছে, এখন আমি চাচ্ছি কি, এখন চাচ্ছি
সর্ট করবো, তো সর্ট করতে গেলে আমরা কি করি? তাহলে এসটি আই আর এসটি জে, আমরা এখানে কি এভাবে লেস দেন গ্রেটার দেন এগুলো ইউজ করতে পারবো? এগুলো তো পারবো না। পারবো না কেন? কারণ এসটি আই আর এসটি জে ওরা ছোট নাকি বড় আমি কিভাবে বুঝবো? আমার তো কিসের উপর ভিত্তি করে করতে হবে? রোলের উপর ভিত্তি করে, রোলের উপর ভিত্তি করে। তাহলে এসটি আই এর রোল যদি এসটি জে এর রোলের চেয়ে ছোট হয় বা কি হয়, বড় হয়, তাহলে আমি সোয়াপ করে দেবো। আমরা কি ছোট থেকে বড় না সর্ট করবো? হ্যাঁ, মানে রোল যেটা কম সেটা এটা আগে থাকবে। তাহলে এসটি আই এর রোল যদি এসটি জে এর রোল হচ্ছে বড় হয়, তাহলে আমি সোয়াপ করে দেবো। তো সোয়াপ করলে কিভাবে করতে পারি? আমরা চাইলে সোয়াপ নামে একটা ফাংশন বানাই ফেলতে পারি। আমরা তো সোয়াপ নামে ফাংশন আগে দেখছি, কিভাবে বানাইতে হয় মনে আছে? জি স্যার। কিভাবে? এটা কিন্তু পরীক্ষায় আসবে যে, মানে ধরে রাখতে পারো মাস্ট, এবং বুঝাই দিতে হবে, ঠিক আছে? স্টুডেন্ট এ, স্টুডেন্ট বি, এভাবে নিলে হবে না, এগুলো কি করতে হবে? ওই পয়েন্টার হিসেবে নিতে হবে, ঠিক আছে? এভাবে করে নিতে হবে। তাহলে টি ইকুয়াল টু এ, এ ইকুয়াল টু বি, বি ইকুয়াল টু টি। এবার সম্পূর্ণ স্টার দিয়ে আসে। এগুলো গত ক্লাসে দেখানো হয়েছে, পয়েন্টারের ক্লাসটাতে দেখানো হয়েছিল, এগুলো ভালো মতো বুঝতে হবে এই জিনিসটা। তো এভাবেও করতে পারি, অথবা আমি এখানেও লিখতে পারি। যাই হোক, সোয়াপ ফাংশনটা ইউজ করলাম, তারপরে সর্ট করে দিলাম। সে জে কে চিনতেছে না, এই জন্য এদিকে গিয়ে জে কে চিনাই দিয়ে আসি। তারপর সোয়াপ কে চিনতেছে না, কারণ হচ্ছে এখানে অ্যাড্রেস পাঠাইতে হবে, অ্যাড্রেস পাঠাইতে হবে। তাহলে দেখো, ফার্স্টে মাহিন আসলো, তারপর আজাদ আসলো, তারপর সোহান আসলো। কি কামটা হয়েছে? লেস দেন হবে না ইফের ভিতর। না কিন্তু 5 1 স্যার প্রিন্টএফ উপরে যে যে আই ইকুয়াল টু 0 আই লিখতে না ইফ str i স্যার প্রিন্টএফ ওইটা উপরে। সরি প্রিন্টএফ করা হবে না? আগে print করা হয়েছে। প্রিন্টটা পরে করছি। যদি এরকম ভুল করলে আর কি তোমাদেরকে পড়াবো, জায়গা ভাই আর পড়ানোর ইচ্ছে নেই, ঠিক আছে? আজাদ, সোহান, মাহিন শেষ। এখন তোমরা ভাই আমাকে পড়াও, আমি বয়স্ক হয়ে গেছি, বুড়া হয়ে গেছি। স্যার আমি যে বুড়া তোমরা জানো, আমাকে তো দেখো নাই, তোমরা তো জানো। দেখি তো নাই। আমি বক্সিং স্যার ক্যামেরাটা অন করেন। স্যার একটু করে অন করেন না। আমরা দেখে বলবো বয়স তোমরা ক্যামেরা অন করলে কিছু দেখবো না, আমরা অন করতে পারি। রমজান মাস একটু স্যার নোরা ক্যাব লাগা গেছে। ক্যামেরা অন করলে এরকম দেখা যায়। আচ্ছা, স্যার কিছু যাচ্ছে না। দেখা যাচ্ছে। ওইটাই আর কি। ওইটাই দেখা যাচ্ছে। আচ্ছা, যাই হোক, তাহলে সর্ট হয়ে গেল। আচ্ছা, সব নিয়ে যারা একটু কনফিউজড আছো, আমি কনফিউজ না করি, ফলোমেনকে কনফিউজ করতে আমার ভালো লাগে না। আমরা এখানে সোয়াপ এই জায়গায়ও করতে পারি, যে স্টুডেন্ট একটা ধরো টি টেম্প একটা নিলাম, তাহলে এইভাবে করে করতে পারি। টি ইকুয়াল টু এসটি আই ইকুয়াল টু এসটি জে, তারপর এসটি জে ইকুয়াল টু টি। এখানেও চাইলে সলভ করতে পারো, আমি জাস্ট একটু স্ট্যান্ডার্ডে দেখাই দেবো, যেগুলো আগে শিখাইছিলাম ওগুলো দেখাই আসলাম। আচ্ছা, তো আমরা সব এরকম করে এটা চাইলে তৈরি করতে পারি, এভাবে করেও করতে পারি। তাহলে এটা কিসের উপর ভিত্তি করে? রোলের উপর ভিত্তি করে করলাম। আবার এখানে দেখিও বুডুর করে তোমরা আবার এসটিআর আই এসটিআর জে হচ্ছে বড় ছোট এভাবে করে দিয়ে দিও না, কারণ এটা হচ্ছে বড় মানে কি ছোট, এটা তো আসলে কোনো কিছু মিন করে না। একটা স্টুডেন্ট আরেকটা স্টুডেন্ট যে বড় কি মানে কি বয়সে বড় নাকি রোলে বড় নাকি বড়, এটাও দিতে হবে। আর আমরা যদি বয়সে মানে ইয়ারের ভিত্তিতে করতে চাই, তাহলে ডিওবি ডট ইয়ার এরকম করে করতে পারি, ডিওবি ডট ইয়ার। তাহলে কচি পোলাপাইনগুলোরে আগে দেখাবে, তারপরে বুঝাগুলো করে চলে যাবে। আচ্ছা না, এখানে বুড়াগুলোকে আগে দেখাইলাম, বড় যদি হয় তাহলে সর্ট করে দিলাম, সফট করে দিলাম। আচ্ছা না, সোহান আগে, হ্যাঁ ঠিক আছে, ছোট থেকে বড় বছরের উপর ভিত্তি করে। তবে খেয়াল রাখবে, এটা কিন্তু কোডটা ঠিক হয় না, মানে ঠিক হয় না বলতে সমানের ক্ষেত্রে তো কাজ করবে না। ডেটের ক্ষেত্রে না, সমান না, ডেটের ক্ষেত্রে হচ্ছে তোমার কি মান্থ ইয়ার সবকিছু চিন্তা করে করতে হয় আর কি, ঠিক আছে? ডেটের ক্ষেত্রে তোমার শুধু ইয়ার বড় হইলে যে বড় হয়ে যাবে ওর কথা না, ইয়ার যদি সমান হয় তাহলে আবার মান্থের দিকে যেতে হবে, মান্থ যদি সমান হয়ে যায় তাহলে আবার ডেটের দিকে যেতে হবে, এরকম কামচাপ আছে। আচ্ছা, বুঝো নাই যে? না স্যার, বলতেছি তারপরে এগুলো অনেক ইনফরমেশন, তো এতগুলো ইনফরমেশন ইয়া করা প্রসেস করা যায় না। ভিডিওটা আবার দেখবেন এই আর কি। তো তাহলে তো আবার মাসের জন্য আবার আচ্ছা, ডেটের জন্য তাহলে এটা বাদ দিয়ে দিই, এটা বাদ দিয়ে দিই। রোলের ভিত্তিতে যেটা আছে ওটা থাকুক, তোমরা বয়সের ভিত্তিতে সর্ট করিও, এটা তোমাদের কাজ থাকলো, ঠিক আছে? এখন তোমাদেরকে গত সেমিস্টারের কোশ্চেনটা একটু দেখাই।
কেমনে দেখা জানি পিডিএফ থেকে আইসি কোশ্চেন ব্যাংক এগুলো পাওয়া যায় তো ফাইনাল নাকি মিডে স্যার? কোনটা আমার থেকে আছে স্যার? মিডেটটা পাওয়া যাবে না, মিডেটটা আমি গোপন করে রাখছি। এটা মিডটা স্যার আপনি ওই এইখানে ইয়ে করে দেখা রাখছেন। দেন স্যার, না, এইখানে মিডেট দেখা দেন আমরা দেখি। আপনার ড্রাইভে অ্যাক্সেস করার পাশে ইয়ে দেন না স্যার? হ্যাঁ, এটা দেওয়া যাবে না। মিডেট অনেক কষ্ট করে প্রশ্ন বানাইছে, ওই প্রশ্নগুলো আমার আবার পরে ইউজ করতে হবে। তো আর ওখানে দেখেও লাভ নেই, ওখানে 45টা প্রশ্ন। এই যে স্যার ফাইনাল গুলো এমনি দেখা যাচ্ছে, মিডের গুলা ওই আপনার মিডে ড্রাইভে অ্যাক্সেস করার পারমিশন লাগতেছে। এক একজনকে এক এক রকম। এক এক সালে তাহলে হ্যাঁ, মিডে এক একজনের জন্য এক এক কোশ্চেন ছিল। স্যার রেজাল্ট আলাদা 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 তো হবেই। স্যার অন্য সেকশনের কোশ্চেন গুলা দেখছি স্যার এমনি, ওগুলো তো স্যার দেখলাম যে স্ক্যানএফ এ কোড দিচ্ছে কেন, মানে এই জাস্ট আমরা ডেটের একটা আমি কোশ্চেন একটু কঠিন করি, একটু সমস্যা করি, ঝামেলা করি পরীক্ষায়, আমার আসলে অভ্যাস ভালো না। আচ্ছা, তো দেখি এই যে এখানে দেখবা যে আমি গতবারের কোশ্চেন যেটা দিছি বা গত 2 সেমিস্টারে যে কোশ্চেনটা দিছি প্রত্যেকবারই কিন্তু এরকম ছিল যে তোমার কি মানে তোমাকে স্ট্রাকচার নিয়ে কাজ করতে হবে, ঠিক আছে? স্ট্রাকচার নিয়ে কাজ করতে হবে প্লাস ফাইলটাকেও অ্যাড করে দিছি। প্রথম 30 মার্কসের কোশ্চেনে ছিল এরকম যে স্ট্রাকচার আর ফাইল দুইটা একসাথে মিক্স করে দেওয়া। তো এখানে বলা হচ্ছে যে তোমাকে একটা স্টুডেন্টের মেট্রিক আইডি আর সিজিপিএ দেওয়া হবে নেক্সট সেমিস্টারের, তো ওর ফাইলে গিয়ে নেক্সট সেমিস্টারের একটা সিজিপিএ অ্যাড করে দিয়ে আসা। এখানে তোমাকে অ্যারেও ইউজ করতে হবে, স্ট্রাকচারও ইউজ করতে হবে, আবার ফাইলও ইউজ করতে হবে, ঠিক আছে? মানে তিনটা জিনিস একসাথে আসতেছে আর কি। তো এখানে মানে স্ট্রাকচার ছাড়া তুমি কোনো অ্যান্সারই করতে পারবে না, এই ধরনের ছিল। তো এটার মানে হচ্ছে তোমাকে মানে স্ট্রাকচার আর ফাইল তোমার হচ্ছে যে এগুলোতে ডাল ভাতের মতো বানায় ফেলতে হবে, ঠিক আছে? এগুলো আসলে কঠিন কিছু না, যারা বুঝছো তারা হয়তো দেখবা যে এটা জাস্ট তোমার কাজটাকে সহজ করার জন্যই আসছে, এটা কিন্তু কঠিন করার জন্য আসলে। তো সহজ জিনিস, জাস্ট আরেকবার ভিডিওটা দেখলেই দেখবা যে মানে জিনিসটা জলবদ্ধ হয়ে গেছে, এই হচ্ছে বিষয়। আচ্ছা, এবার মজার জায়গাটাতে চলে আসি। এগুলো আমি আর এখন এখান থেকে নেব না, এগুলো আমি এখন ফাইল থেকে রিড করবো, ফাইল থেকে। এবার হচ্ছে আমরা একটা সফটওয়্যার বানানোর দিকে আস্তে আস্তে চলে আসতেছি, ঠিক আছে? তো ধরো আমি এখানে একটা ফাইল তৈরি করি যে আচ্ছা আচ্ছা একটা ফাইল তৈরি করি, কি নামে ফাইল তৈরি করবো? ধরো এটা আমি রাখলাম যে ডেটাবেস নামে একটা ফাইল রাখলাম। এই ডেটাবেস ফাইলের মধ্যে আমি ধরো এই যে এগুলো রাখলাম, ওদের নাম প্রত্যেকের মানে এই সিস্টেমে রাখবো, নাম, রোল নাম্বার, সিজিপিএ, নাম, রোল নাম্বার, সিজিপিএ, ডেট অফ বার্থ, নাম, রোল নাম্বার প্রত্যেকের। নতুন কিছু একটা আসলেই আমি এখানের মধ্যে মনে করে অ্যাড করবো। তাহলে ধরো জাবের এরকম দিলাম, ওর ধরো রোল নাম্বার দিলাম, ধরো 3 দিলাম, ওর সিজিপিএ দিলাম ধরো 4.01, ওর একটু সিজিপিএ বাড়ি গেছে ধরো 440 গেছে, তারপর কিন্তু তারপরে রোল নাম্বার বলে 3, কেমন কথা? যাই হোক, ধরো 3-3-2000 এরকম ধরো অনেকগুলো আছে। আচ্ছা, এখন এটা আমার এই জায়গাটা থেকে রিড করতে হবে। রিড করতে গেলে আমরা কিভাবে রিড করতে পারি, ঠিক আছে? রিড করে তারপর আমি সর্ট করব, এটা আমার কাজ, ঠিক আছে? তো আমি আপাতত আগে এগুলোর দিকে পরে যাই, এবার রিড করার কাজে আসি। রিড আমরা কিভাবে করতে পারি, এগুলো আপাতত অফ করলাম, অফ না করলেও সমস্যা নেই। রিড আমরা কিভাবে করতে পারি, আমরা গতদিন দেখছিলাম যে ফাইল, ধরো ইনপুট নেওয়ার জন্য আমরা একটা ফাইল নেব, তারপরে এফ ওপেন এরকম দিতে পারি। ফাইলটার নাম কি ছিল? ডেটাবেস ডট টিএক্সটি ছিল মনে হয়, ডেটাবেস ডট টিএক্সটি, ঠিক আছে? আর এটাকে আমি রিড করব, রিড বোর্ডে ওপেন করলাম। আচ্ছা, আগে আসি এখানে একটা ফাইলে ধরো শুধু 3টা ইন্টিজার আছে বা 5টা ইন্টিজার আছে বা 10টা ইন্টিজার আছে, এগুলো তুমি রিড করতে চাও, তুমি কিভাবে রিড করবা? মানে যতক্ষণ ইন্টিজার পাওয়া যায় ততক্ষণ রিড করতে চাও, ওই কোডটা কিভাবে করবা? মানে তুমি এই যে ফাইলে যে ইন্টিজার গুলো আছে ওগুলো তুমি রিড করবা, রিড করে জাস্ট ওগুলো প্রিন্ট করবা। এই কাজটা কিভাবে করা যায় দেখি, সবাই আমাকে একটু দেখো তো, আমাকে কোডটা লিখো। জাস্ট এখানে ধরো এ নামে একটা ভেরিয়েবল আছে, ইন্টিজার এ, এই এর মধ্যে আমি এই ফাইলের সমস্ত ভ্যালুগুলো রিড করে করে তারপরে আউটপুট দেব। ওই কাজটা কিভাবে করা যেতে পারে আমাকে কোডটা লিখে দাও সবাই।
এটা একটা জাস্ট একটা লুপ চলবে। এই ধরনের কাজ তোমরা আগে করছো, কোথায় করছো এখন বলবো না। হ্যাঁ, আজিজুল হক কাছাকাছি, আজিজুল হোসেন কাছাকাছি গেছে। তবে এটা ফাইল থেকে যেহেতু তোমার স্ক্যানএফ হবে না, এফ স্ক্যানএফ হবে, আরো কিছু চেঞ্জ এনে হয়ে যাবে। আচ্ছা লিখো, তবে তুমি বুঝছো জিনিসটা। হ্যাঁ এটাই। অন্য কেউ? সবাই সবাই লিখো, সবাই লিখো। স্যার জিনিসটা কি এরকম হবে যে মান মান দেবো? তোমরা লিখো, আমি আচ্ছা জিনিসটা বুঝো নাই। মানে হচ্ছে যে এই ফাইলটা যতক্ষণ শেষ না হচ্ছে, মানে এখন দেখো এই ফাইলটাতে কয়টা ভেরিয়েবল নিছে আমি তো বলে দিই নাই, তাই না? হ্যাঁ। কিন্তু যতক্ষণ এরকম 23 পর্যন্ত একদম শেষ পর্যন্ত না পৌঁছাচ্ছে, ততক্ষণ এখান থেকে আমি রিড করতেই থাকবো এবং এখানে এগুলো প্রিন্ট করতে থাকবো। আচ্ছা, এটুকুই। এটা পারা উচিত সবারই। হিন্টস দেবো? হ্যাঁ বক্তিয়ার, ঠিক আছে, মানে এই টাইপেরই। তবে এফ স্ক্যানএফ তোমাদেরকে বলছিলাম গত দিন ভিডিওটা দেখে আসতে ফাইলের। এফ ওপেন না মাহিন, এটা এফ স্ক্যানএফ। যাবে, হ্যাঁ স্ক্যানএফ না, এফ স্ক্যানএফ দিয়ে করতে হবে। এরকম না। আচ্ছা আমি তাহলে একটা হিন্টস দেই, সেটা হচ্ছে আমরা ইয়াতে করছি না, ইউভি এর বিভিন্ন প্রবলেম সলভ করার সময় বা ওরকম ওয়াইল স্ক্যানএফ ইকুয়াল টু 1 এরকম করে করছি না, এন্ড অফ ফাইল না পাওয়া পর্যন্ত লুপ চালানো। এন্ড অফ ফাইল দিয়ে কোনো ইনপুট কখনো নাও নাই তোমরা কোনো অনলাইন জাজে নিছো তো? ওটা দেখাইছিলাম আমি একটা ক্লাসে, অনলাইন জাজে কিভাবে ইনপুট নেওয়া লাগে। ইনপুটের 3টা সিস্টেম দেখাইছিলাম, তার মধ্যে একটা ছিল এন্ড অফ ফাইল পাওয়া পর্যন্ত ইনপুট নেওয়া। সবার রেসপন্স আছে, রেসপন্স না করলে তোমরা আজকে অ্যাটেন্ডেন্স পাবে না, তোমাদের আজকের অ্যাটেন্ডেন্সের রেসপন্সের উপর। আমি অফ করে দিচ্ছি কমেন্ট সেকশন। সবাই লিখো যা কি বুঝো নাই। ফাহিম বুঝো নাই সেটা এতক্ষণ পরে কেন বলতেছো? স্যার ডিসকানেক্ট হয়ে গেছিলাম মাত্র। রিফাত হাসানও বলে বুঝে নাই, কি বুঝো নাই? স্যার আমি ফাইলের ক্লাসটা করতে পারি না স্যার, সেজন্য। ফাইলের ক্লাস তো দরকার নাই, তুমি তো ফাইলের ক্লাস না করলে আমি গতকাল রাত্রে তোমাদেরকে বললাম যে ফাইলের ক্লাসের ইয়াটা দেখে নেবা, ভিডিওটা দেখে নেবা, ওটা দেখে আসবে না আজকে ক্লাস শুরুর আগে? দুঃখিত স্যার। অ্যাটেন্ডেন্স পাবে না আজকে যারা পারতেছো না। আর আমি অফ করে দিচ্ছি কমেন্ট সেকশন, যারা রেসপন্স করে নাই তারা অ্যাটেন্ডেন্স পাবে না। আচ্ছা তো দেখি, আমরা নরমালি যদি এমনি ফাইল থেকে এমনি আমরা যে স্ক্যানএফ দিয়ে এন্ড অফ ফাইল পর্যন্ত নিছিলাম, ওটা কিভাবে নিছিলাম? %d %a = 1 এরকম করে দিছিলাম। তো আমরা এক্সপ্লেইন করছিলাম কি স্ক্যানএফ একটা ভ্যালু রিটার্ন করে, সেটা হচ্ছে কি সে সফলভাবে কয়টা ইনপুট নিতে পারছে, ঠিক আছে? অথবা আমরা এটা দিছিলাম কি নট ইকুয়াল টু ইউএফ এরকম করে দিছিলাম, মানে এন্ড অফ ফাইলে না পৌঁছা পর্যন্ত কি ইনপুট নিতে থাকবে। এটা তোমাদের একদিনের কোন একটা ক্লাসে এটা এক্সপ্লেইন করা হয়েছিল, ইউএফ মানে -1, ওটা হ্যাশ ডিফাইন আমাদের করা হয় না। হয়েছে স্যার, হয়েছে, এটা আমাদের হয়েছে। ভিডিওগুলো আমি আসলে দেবো না, বলছিলাম যে না দেওয়া উচিত ছিল। মানে সবকিছু মুখের কাছে দিয়ে দিলে আসলে সমস্যা, একটু মানে ইয়া করলে, মানে তোমাদের যদি একটু ঘাটাঘাটি করতে দিতাম তাহলে আসলে কিছু শিখতে আর কি, ঝামেলা হয়ে গেছে। আচ্ছা না বুঝলে আমি আর বুঝাবো না, এগুলো তোমরা যেভাবে পারো বুঝে নিও। তো স্ক্যানএফ এখানে যেটা বলতেছি নট ইকুয়াল টু ইউএফ এরকম করে করা যায়, সেটা হচ্ছে কি সে একদম ফাইলের লাস্টে একটা একটা করে ইনপুট নিতেই থাকবে। যখন সে ফাইলের লাস্টে পৌঁছে যাবে তখন স্ক্যানএফ ফাংশনটা -1 বা ইউএফ রিটার্ন করে, তখন এই লুপটা ব্রেক হয়ে যায়। এইভাবে করে আমরা এন্ড অফ ফাইল পর্যন্ত নরমালি ইনপুট নেওয়া দেখছিলাম। তো এখন আমরা ইনপুট নিচ্ছি কোথা থেকে? ইন ফাইলটা থেকে। তো ইন ফাইলটা থেকে ইনপুট নিতে গেলে এফ স্ক্যানএফ দিয়ে নিতে হবে, আর এখানে ইন কথাটা লিখতে হবে। একজনও এটা পারবে না। বলছিলাম যে ভিডিওটা দেখতে, তো তাহলে ভিডিওগুলো দিলাম কেন? এখন বলবা স্যার দেরি করে দিয়েছে। আমি তো গতকাল
রাত্রে বললাম যে জাস্ট এই ভিডিওটা আপনারা একটু দেখে আসবেন, কারণ এটার উপর আজকে কাজ করাবো। ভিডিওগুলো সব ডিলিট করে দিতে হবে, আসলে প্রাইভেট করে দেবো। আচ্ছা এবার দেখি তাহলে এভাবে করে আমরা কি করতে পারি, %d আমরা সবগুলো ভ্যালু ওখান থেকে রিড করে নিয়ে আসতে পারি। আমরা আউটপুটটা ইয়াতে দেই, এখানে দেই, দেখি আসলে রিড করা যাচ্ছে কিনা। আচ্ছা আমরা এই আউটপুট ডট ও ডেটাবেস ডট টিএক্সটি আর নিলাম ওপেন, তাহলে হচ্ছে এইগুলো ইফ কি জানিছিল কি সমস্যা? আচ্ছা এখানে ওই একটু অ্যাপ ফ্লাশটা দেওয়া লাগতেছে, নাইলে মানে কোনো একটা আজব কারণে সে আউটপুটটা দিচ্ছে না। মানে অ্যাপ ফ্লাশটা কি জিনিস তাহলে ওটা একটু বলার সময় আসছে। সেটা হচ্ছে ওই অ্যাপ ফ্লাশ দিলে কি হয়, আচ্ছা আমরা যখন কোনো কিছু একটা প্রিন্ট করি তখন সে সাথে সাথে কিন্তু প্রিন্টটা করে দেয় না। আমি ভাবছিলাম তোমাদেরকে কিছু অ্যানিমেশনের কাজ দেখালে তখন অ্যাপ ফ্লাশটা দেখাবো। আচ্ছা সাথে সাথে সে প্রিন্টটা করে দেয় না, একটা স্ট্রিম আছে, বাফার বলে আর কি, একটা বাফার আছে, ওই বাফারের মধ্যে সে জিনিসগুলো জমা করে একটা এভাবে সিরিয়ালি জমা রাখে, মানে ওগুলো সে আউটপুট দেওয়ার জন্য সিরিয়ালি জমা রাখে। তারপরে যখন সে একটু সময় পায় তখন যে আউটপুটটা দিয়ে আসে। যখন সময় পায় বলতে আসলে যখন তার মর্জি হয় বা অপারেটিং সিস্টেম যখন তাকে বলে যে হ্যাঁ ঠিক আছে তুমি এখন যেতে পারো, করতে পারো, এরকম বেশ কিছু জিনিসের উপর জিনিসটা ডিপেন্ড করে। তো আমাদের এখানে হচ্ছিল কি, সে ইনপুটটা নেওয়ার পরে পরের কাজগুলোর দিকে চলে গেছিল এবং এখানে ইনপুট আবার নেওয়ার জন্য চুপচাপ বসেছিল। ঠিক আছে, এখানে ইনপুট দেওয়ার জন্য বসেছিল। তো মাঝখানে যে প্রিন্ট একটা করতে দিছি সেটা সে না করে পরের দিকে চলে গেছে। তো মাঝখানে যে এই প্রিন্টের স্ট্রিমের মধ্যে সে কিন্তু জিনিসটা পাঠাই দিছে, মানে প্রিন্ট করার আগে এই মনিটরে বা ফাইলে পাঠানোর আগে সে একটা জায়গায় জমা রাখে জিনিসটা, ওই জায়গায় সে জমা রেখে দিছে, কিন্তু ওখান থেকে সে ক্লিয়ার করে দেয়। তা আমরা ফ্লাশ করি না, ওরকম ফ্লাশ করলাম। এখন ওই যেখানে জমা রাখছে বললাম যে তুমি নিচে যাওয়ার আগে এটা ফ্লাশ করে দাও। ঠিক আছে, আমি এখানেও জিনিসটা দিতে পারি অথবা এই জায়গায়ও জিনিসটা দিতে পারি। বললাম যে তুমি ফ্লাশ করে কি তারপরে পরের জায়গায় পরের কাজ শুরু করো। প্রিন্ট করার পরে মানে একটা প্রিন্ট করছো, ফ্লাশ করলাম, ফ্লাশ করা মানে হচ্ছে সে ওই প্রিন্টটা করছে যে আমি এনশিওর করলাম, এনশিওর করলাম। ঠিক আছে, এরকম। তো এখানে আমরা মাঝে মাঝে এরকম হয় যে তোমার কি প্রিন্ট কিছু একটা করছো, সে করবে আগে পরে করবে, এই প্রোগ্রাম পুরোটা শেষ হলে কিন্তু দেখবা যে তুমি সবকিছু ঠিকঠাক মতো প্রিন্ট হয়েছে, কিন্তু প্রোগ্রাম শেষ হওয়ার আগে সে কখন যে ওই প্রিন্টের কাজটা করবে সেটা বলা যাচ্ছে না। তবে হ্যাঁ একটা জিনিস গ্যারান্টেড, যে পরবর্তী কোনো প্রিন্ট যদি আসে সেগুলোর আগে অবশ্যই আগের গুলো করে ফেলবে, কিন্তু এক্স্যাক্টলি কোন টাইমে করতেছে ওটা আমাকে সে জানাচ্ছে না আর কি। তবে প্রিন্ট যতগুলো আছে সব সিকোয়েন্সিয়ালি কিন্তু হবে। ঠিক আছে, তো এই কারণে আমরা ফ্লাশ দিয়ে কি করতে পারি, ওটা এনশিওর করতে পারি যে হ্যাঁ প্রিন্ট যেটা করছি ওটা প্রিন্ট হচ্ছে বা প্রিন্ট এখনই হয়ে গেল, এরকম করতে পারি। আচ্ছা যাই হোক, এটা একটা জিনিস যে প্রিন্টের পরে এরকম এক ফ্লাশ দেওয়া যায়। এবং যারা C++ করতেছো তারা একটা জিনিস দেখতে পারো, সেটা হচ্ছে যে এই যে ENDL, ওটা হচ্ছে ফ্লাশের কাজ করে, ENDLটা ফ্লাশের কাজ করে। আচ্ছা যারা C++ দেখছো তাদের জন্য বললাম, এই জন্য ENDLটা একটু স্লো, প্রিন্টএফটা ফাস্ট। কারণ ENDL এ মানে মানে সরি ENDL স্লো বলতে হচ্ছে ওই ব্যাকস্ল্যাশ এন্ড প্রিন্ট করা আর ENDL প্রিন্ট করার মধ্যে পার্থক্য হচ্ছে ENDL এর মধ্যে ফ্লাশের কাজ হয়। আচ্ছা যাই হোক, তো অ্যাপ ফ্লাশ দিলে কি বললাম, প্রিন্ট যে হচ্ছে ওটা এনশিওর করলাম। তাহলে দেখো এখানে কি হলো, আমি একটা অ্যারে মানে একটা ফাইল থেকে
মানে একদম শেষ না হওয়া পর্যন্ত কি করে গেছি, ইনপুট নিয়ে গেছি একদম শেষ না হওয়া পর্যন্ত। কিভাবে? ওই fscanf eof এটা দিয়ে করছি। এবার আসি, তাহলে এবার আমরা কি করব, যা স্টুডেন্ট আছে সবগুলো আমরা, যত স্টুডেন্ট আছে সবগুলো আমরা রিড করতে থাকবো শেষ না হওয়া পর্যন্ত। এবার স্টুডেন্টের ইনফরমেশন যা আছে শেষ না হওয়া পর্যন্ত রিড করবো। কয়টা স্টুডেন্ট আছে আমরা জানি না, তাহলে কিভাবে করতে পারি? তাহলে আমি এবার ইন নামক ফাইল থেকেই পড়বো, ইন নামক ফাইল থেকেই পড়বো। আচ্ছা খেয়াল করি %s। তো প্রথমে হচ্ছে এখানে আমি একটা ইন্ট আই নিলাম, আর এখানে আমার স্টুডেন্ট যে স্ট্রাকচার আছে ওটা নিলাম, বা আমি ধরো প্রিন্টটা পরে করি। আচ্ছা এই জায়গায় করি i = 0 str। আচ্ছা তারপরে দেখি এরকম। আচ্ছা i = 0 না দিই while দিয়ে। তো ফার্স্টে তো কয়টা স্টুডেন্ট সেটা আমাকে আর জানাই দেয় নাই, এটা একটা বিষয়। তাহলে আমরা করব কি fscanf। আমি একটা এখানে ট্রিক করব, সেটা হচ্ছে জাস্ট একটা স্ট্রিং নিচ্ছি, জাস্ট ফার্স্টে sti ডট নেমটা নিচ্ছি, নট ইকুয়াল টু 0 এটা দিলাম, জাস্ট নেমটা ইনপুট নিচ্ছি, i = 0 দিলাম, ঠিক আছে। sti ডট নেম নট ইকুয়াল টু eof এভাবে করে নিলাম, ঠিক আছে। তো অথবা গেট চার দিয়েও করা যাচ্ছে, দেখো। আর এখানে বারবার এসে করবো কি, তো নেমটা তো অলরেডি আমার নেওয়া হয়ে গেছে, নেমটা তো অলরেডি নেওয়া হয়ে গেছে, তাহলে এখানে আমার ইনটা লিখতে হবে। আর বাকি সবগুলো সেম, আর বাকি সব ইনপুট নেওয়া সেম, ঠিক আছে। এভাবে করে নিলাম, তো সবগুলো নিলাম। আর এখানে প্রত্যেকবার গিয়ে কি করবো, i++ করবো এরকম। এখানে কি করতেছি যে দেখো, আমরা এখানে বলতেছি যে ফার্স্টে এই যে মাহিন এই ইনপুটটা নিলাম, এই ইনপুটটা নিচে সে তো সফলভাবে ইনপুট নিতে পারছে, তখন এন্ড অফ ফাইল হয় নাই। তারপরে সে নিচে যাবে, নিচে গিয়ে তারপরে ওই রোল 5 নেবে, তারপরে এটা নেবে, তারপরে এটা নেবে, এগুলো নিল। এরপরে আবার এসে আজাদ ইনপুট নিল, তারপরে এগুলো নিল, তারপরে আবার সোহান ইনপুট নিল। এগুলো নিচ্ছে লুপের কন্ডিশনের মধ্যে, নামটা নিচ্ছে শুধু লুপের কন্ডিশনের মধ্যে। নাম পাওয়া মানে অবশ্যই পরের ইনফরমেশন গুলো আছে, আবার জাবের পাইলাম তাহলে অবশ্যই পরের ইনফরমেশন গুলো আছে, কিন্তু তারপরে গিয়ে দেখা যাচ্ছে আর কোনো কিছু নাই, তখন এই লুপটা আর কাজ করবে না, বের হয়ে চলে আসবে। তাহলে লাস্টে এখানে i এর যে মানটা সেটাই হচ্ছে আমার n, মানে n হচ্ছে আমার নাম্বার অফ স্টুডেন্ট আর কি। তাহলে n এর মধ্যে আমি i কে লাস্টে এসে সেভ করে ফেললাম। তারপর এখানে রান করি, ওই st টাকে চিনতেছে না বললো, আচ্ছা ভুলে ডিলিট করে দিছি। আচ্ছা এখানে একটু ঝামেলা হয়ে গেছে। এবার দেখো এই যে, তাহলে আমার যতক্ষণ আছে ততক্ষণ পর্যন্ত ইনপুট নিলাম, তারপর ওগুলোকে সর্ট করলাম, সর্ট করার পরে আউটপুট দিলাম। তাহলে আমি যদি সর্টের জিনিসটা একটু অফ করে দিই আপাতত, তাহলে তোমরা ইনপুটের পার্টটা বুঝতে পারবে। তাহলে দেখো মাহিন, আজাদ, সোহান, জাভেদ, জাস্ট এই ইনপুট গুলো নিল। কিভাবে কাজটা করলো দেখো, ফার্স্টে fscanf আমি জাস্ট একটা নাম ইনপুট নিচ্ছি, একটা নাম ইনপুট নিয়ে দেখতেছি। দেখো নাম ইনপুট নেওয়া মানে কি, নিশ্চয়ই পরে অন্যান্য জিনিসগুলো আসবে, ঠিক আছে। তো নিশ্চয়ই পরে অন্যান্য জিনিসগুলো আসবে, তারপরে আমি আরেকটা নাম ইনপুট নিলাম, তারপরে নিশ্চয়ই পরের জিনিসগুলো আসতেছে, ওগুলো আমি এই লুপের ভেতরে দিয়ে নিচ্ছি, আর বারবার i++টা করতেছি এখানে। তো তাহলে হচ্ছে ফার্স্টেরটা str0 দিয়ে নিল, তারপর str1 str2 এরকম করে নিচ্ছে। তো তারপর একদম যখন লাস্টে আমি পৌঁছায় গেছি, যখন এন্ড অফ ফাইলে পৌঁছায় গেছি, মানে এই জায়গায়, তখন তো আর কোনো নাম ইনপুট নেওয়ার মতো নাই, তখন সে এন্ড অফ ফাইল রিটার্ন করবে। আমার এখানে কি হবে, নট ইকুয়াল টু ef, এটা ট্রু হয়ে যাবে, তখন সে সরি এটা ফলস হয়ে যাবে, তখন সে বাইরে চলে আসবে। তো বাইরে যখন আসছে তখন i এর যে মান সেটাই তো আমার নাম্বার অফ স্টুডেন্টস, তাই না? কারণ মাহিন এটা আমি নিছিলাম নাম্বার 0-তে, st0 এর মধ্যে মাহিনের ইনফরমেশন নিছিলাম, st1 এর মধ্যে আজাদের ইনফরমেশন, st2 এর মধ্যে সোহানের ইনফরমেশন, st3 এর মধ্যে জাবেরের ইনফরমেশন। তারপরে i এর মান হয়েছিল কত, 4 হওয়ার পরে তখন আমি আর কোনো ইনফরমেশন খুঁজে পাই নাই, এন্ড অফ ফাইল পেয়ে গেছিলাম, তখন আমি বের হয়ে চলে আসছি। তাহলে 4 জন স্টুডেন্টের মান পাইছি, তো n এর মধ্যে আমি ওই আইটাকে সেভ করে রাখলাম। তারপর আমি চাইলে এই স্ট্রাকচারের মধ্যে এবার কি লুপ চালায় কি করতে পারি, জিনিসগুলো নিয়ে কাজ করতে পারি। তো এই জায়গায় একটা জিনিস আমি ভালো প্র্যাকটিস একটা বলছিলাম যে ফাইল ক্লোজ করা, ওই কাজটা করি নাই, ফাইলটা ক্লোজ করে দিলাম।
রিড মোডে ওপেন করছিলাম, এবার ক্লোজ করে দিলাম। এখন ধরো আমি চাচ্ছি ফাইলটাতে আবার আমি কি করব, রাইট করব, কিন্তু এখন একটু সদরবদর করে দেবো। মানে কি, ওই ওদের নামগুলো এবার কি ইয়া দিয়ে প্রিন্ট, মানে ওদেরকে এবার একটু সাজায় গুছায় প্রিন্ট করবো। মানে এই জায়গায় এখন ডেটাবেসটা কি আছে, উল্টাপাল্টা আছে। তো এবার হচ্ছে একে আমি কি করে ফেলবো, সাজায় মানে সর্ট করে ফেলবো। তাহলে ওটা করার জন্য কি করতে হবে, আমার আবার ইন ফাইল যেটা আছে, তো ধরো আমি তাহলে এটার নাম আছে ইন, সমস্যা নেই, ইন ইকুয়াল টু অ্যাপ ওপেন। তাহলে ওকে আবার ওপেন করবো, এবার রাইট মোডে ওপেন করবো, রাইট মোডে। স্যার ওইখানে আর প্লাস দিলে হতো না স্যার? ও হ্যাঁ, ওটাও হইতো, ওটাও হইতো। এখানে আর প্লাস দিলে তাহলে আমি পরে আবার রাইটও করতে পারতাম। ঠিক আছে, ভালো একটা কথা বলছো। এই যে তোমরা ও যে ভিডিও দেখছো এটা বুঝে গেল। তাহলে এখানে আর প্লাস দিলে আমরা দেখা যায় কি ওই ইন আর আউট দুইটাই একসাথে করতে পারি। তাহলে আর প্লাস যদি দিয়ে দিই, তাহলে এখানে প্রত্যেকটা প্রিন্টএফের জায়গায় আমি জাস্ট অ্যাপ প্রিন্টএফ দিয়ে দিলেই হয়ে যায়, তাই না? অ্যাপ প্রিন্টএফ দেবো, আর নেম টেম এসব একটা একটা লেখাগুলো আমি আর রাখবো না। আচ্ছা, আমি এটার জন্য আরেকটা লুপ দেখি। এই লেখাগুলো লিখবো না, ডেটাবেজে আমার এই ধরনের কথাবার্তাগুলো দরকার নাই। তাহলে ব্যাকস্ল্যাশ এন থাকবে, নাম, রোল, তারপর হচ্ছে সিজিপিএ এটা আছে, তারপর ডেট অফ বার্থটা কোন ফরম্যাটে রাখতেছি আমি, বেস্ট 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 ফরম্যাটে। হ্যাঁ, তাহলে করে দিয়ে আসলাম, জাস্ট ফরম্যাটিংটা করলাম আর কি। আর এখানে এটা করলাম, তারপর আমি ধরো এটাকে ক্লোজ করে দিই, অ্যাপ ক্লোজ। তাহলে যদি রান করি তাহলে দেখা যাবে যে সেগুলো নিচে নেওয়ার পরে এবার এখানে একটু দেখে আসি কি অবস্থা। একটু ক্লোজ করে আবার ওপেন করি, দেখো এই যে জিনিসটা দেওয়া হয়ে গেছে। এখন ঝামেলাটা হইলো কি, আর প্লাস দেওয়ার কারণে সে হচ্ছে তোমার কি ওই আগেরটার উপরে বসানো শুরু করে দিছে আর কি। তো আগেরটার উপরে বসানো শুরু করে দিছে, ওই আর প্লাস দিলে তোমার হয় কি যে আগে যা আছে ওটার উপরে বসাবে। তো ওটা না করে তার চেয়ে আমি করি, কি বলে ওই নতুন করে করে করতে পারে। যাই হোক, এটা হয়েছে কিনা দেখি। মাহিন, আজাদ, সোহান, জাবেদ, না আজাদ দুইবার করে চলে আসছে, মানে পরে অ্যাড করা শুরু করে দিয়েছে, আগে যেটা ছিল ওটার পরে অ্যাড করছে। আচ্ছা, তাহলে আমি এটাকে আগে ডিলিট করে দিই। তো ডিলিট করার জন্য আচ্ছা এই আর প্লাস না দিয়ে ডাব্লিউ দিয়ে আবার ওপেন করি, ডাব্লিউ দিয়ে ওপেন করি, এই জায়গায় লেখার আগে ইন ইকুয়াল টু ডাব্লিউ। তো ডাব্লিউ দিয়ে ওপেন করলে হবে কি, ডাব্লিউ দিয়ে ওপেন করলে হবে কি যে তোমার ফার্স্টে আগে যেটা ছিল ওটা ডিলিট হয়ে যাবে। ওটা ডিলিট হওয়ার পরে তারপরে নতুন করে আবার সে কি ওখানে লেখা শুরু করবে। তো ওরকম করলে তাহলে আগের গুলো আর থাকবে না। আমি এটাকে একটু চেঞ্জ করে ফেলি, আগে কি ছিল এগুলো ছিল, তাহলে আগেরটা রাখলাম, এরপর ডাব্লিউ দিয়ে ওপেন করে কাজ হইলো। দেখি এখানে কি হয়, আজাদ, সোহান, জাবেদ, মাহিন, হ্যাঁ রোল অনুসারে তাহলে সর্ট করে দিল। ঠিক আছে, আচ্ছা তো আমরা তাইলে এভাবে জিনিসগুলো করতে পারি। যাই হোক, এখন বেসিক্যালি একটু পুরো জিনিসটা আমি আরেকবার করি, ওভারভিউটা দিই। সেটা হচ্ছে কি, ফার্স্টে আমি একটা ফাইলে কি করলাম, ফাইল ওপেন করলাম। ফাইলের মধ্যে আমি একটা নির্দিষ্ট ফরম্যাটে, ফাইলে সবসময় নির্দিষ্ট ফরম্যাটে আমাদের রাখতে হবে। এটা কিন্তু আমি একটাকে নাম আগে আরেকটাতে রোল আগে এরকম করে কিন্তু করতে পারবো না, নির্দিষ্ট ফরম্যাটে আমি রাখি। এবং এটা তো আমাদের জানাই আছে যে আমরা কোন ফরম্যাটে আমাদের ফাইলটাতে কাজ করতেছি, ওটা তো আমাদের জানা আছে, এটা তো আমরাই তৈরি করবো। একটা নির্দিষ্ট ফরম্যাটে ফাইলে কিছু জিনিস আছে, তো ওই ফাইল থেকে আমি রিড করতেছি। কিভাবে রিড করতেছি, একটা একটা করে করে স্টুডেন্ট আমি রিড করতেছি, একটা একটা করে স্টুডেন্ট রিড করতেছি। তো ওইটা রিড করার জন্য আমার ফার্স্টে ফাইলটাকে রিড মোডে ওপেন করতে হবে। রিড মোডে ওপেন করলাম, ওপেন করার পরে তারপর আমি কি এখানে একটা স্ট্রাকচার নিলাম। স্ট্রাকচারে আমি এন্ড অফ ফাইল না পাওয়া পর্যন্ত রিড করার টেকনিকটা কি করলাম, জাস্ট ফার্স্টে একটা নাম রিড করতেছি। প্রথমটা যদি নাম হইতো তাহলে আমি নাম দিয়ে করতাম, প্রথমটা রোল হইলে তাহলে এখানে আমি ইন্টিজার দিয়ে করতাম। ঠিক আছে, মানে প্রত্যেকবার যদি আমি দেখা যেত যে আগে রোল রাখতেছি তারপর হচ্ছে নাম রাখতেছি, এরকম যদি হইতো তাহলে আমি শুরুতে
আগে একটা ইন্টিজার রিড করতাম, ঠিক আছে? আমার যদি ফাইলের ফরম্যাটটা আমি এরকম করে করতাম যে শুরুতে আমি যে 3 আছে, তারপর ধরো এখানে 2 আছে, তারপর এখানে ধরো 5 আছে, এরকম করে আছে, ঠিক আছে? 1 3 2 5 এরকম করে আছে। যদি ফার্স্টে রোল থাকতো তাহলে আমি ইনপুট নেওয়ার সময় কিভাবে করতাম, ফার্স্টে এখানে রোলটা ইনপুট দিতাম, মানে জাস্ট প্রথমটা ইনপুট নিচ্ছে আর নট ইকুয়াল টু এ। তারপর এখানে এসে আমি চাইলে কি করতে পারি, এবার আমি এখানে এসটাকে ইনপুট নিতে পারি। ফার্স্টে আমি রোলটাতে ইনপুট নিলাম, তো তাহলে প্রথমটাতে রোল পাইছি, রোল পেলে তারপর এসে পরের ইনপুট গুলো লুপের মধ্যে এসে নেবে। তারপর আবার আরেকটা রোল পাওয়া গেছে, পরে ভেতরে এসে সে আবার ইনপুট নেবে। তারপর আরেকটা রোল পাওয়া গেছে, আবার এসে ইনপুট নেবে, আরেকটা রোল পাওয়া গেছে, আবার এসে ইনপুট নেবে, এরকম, ঠিক আছে? তো ধরো রোলগুলো আমি একটু ওলট পালট করে দিই। তারপর ইনপুট নেওয়ার পরে আমার স্ট্রাকচারের মধ্যে তো জিনিসটা চলে আসলো। স্ট্রাকচারের মধ্যে এই যে অ্যারের মধ্যে স্ট্রাকচারের যে অ্যারেটা নিছিলাম, এসটি নামের যে অ্যারেটা নিছিলাম, ওই অ্যারের মধ্যে তো সমস্ত ইনফরমেশন এখন চলে আসছে। এখন চাইলে আমি এই ফাইলটাকে ডিলিটও করে দিতে পারি, আমার কোনো সমস্যা নেই। আমি এই ফাইলটাকে এখন চাইলে ডিলিট করতে পারি, যা ইচ্ছা তা করতে পারি। যাই হোক, এবার আমি স্ট্রাকচারটাতে চেঞ্জ আনলাম, স্ট্রাকচারটাকে কি করলাম, সর্ট করে ফেললাম। তারপর আমার কাজ কি, এই স্ট্রাকচারটাকে ওই ফাইলের মধ্যে প্রিন্ট করা। প্রিন্ট করার জন্য ফার্স্টে রিড মোডে ওপেন করছিলাম, ওটা ক্লোজ করলাম, তারপরে রাইট মোডে ওপেন করলাম। রাইট মোডে ওপেন করার পরে তারপর আমি এখানে কি করতেছি, যে আচ্ছা এখানে রাইট মোডে ওপেন করতে হবে এমন কোনো কথা নেই, আর প্লাস যেটা করছিলাম ওটা দিয়ে করা যাবে, কিন্তু ওটার জন্য হচ্ছে আমাদের আবার ফাইলের একদম স্টার্টিং পয়েন্টে চলে যেতে হবে। ওই কাজগুলো তোমাদেরকে এখনো দেখাই নেই বলে ওটা আমি আর করি না আর কি, তবে আর প্লাস দিয়ে করা যাবে। আচ্ছা যাই হোক, তো এখন ডাব্লিউ মোডে ওপেন করলে হয় কি, আমার এটা ডিলিট হয়ে যাবে, ডেটাবেস ফাইলটা ডিলিট হয়ে যাবে। এখন এটা ডিলিট হলে আমার কি কোনো সমস্যা আছে? সমস্যা নাই, কারণ কি এই যে এসটিআর এর মধ্যে তো সমস্ত কিছু আমার সেভ করা আছে, এসটিআর এর মধ্যে ডেটা তো সব সেভ করে আমি রাখছি, তাহলে এটা ডিলিট করে দিলেও সমস্যা নাই। ডিলিট করার পরে তারপর আমার ওই এসটিআর থেকে আমি সিরিয়ালি একটা একটা করে এখানে কি করলাম, প্রিন্ট করে দিলাম। প্রিন্ট করার পরে আমি আমার এই প্রোগ্রামটা ক্লোজ করে দিলাম, ঠিক আছে? এই হচ্ছে কাজ। তাহলে এটা আমি আরেকবার রান করি। তো আরেকবার রান করলে কিছু একটা ঝামেলা হচ্ছে এখানে, sti ডট ও এম্পারসেন্ট দিতে হবে, আর এখানে এম্পারসেন্টটা মুছতে হবে। আচ্ছা এটা করলাম, এবার একটু দেখি অ্যারেটার কি অবস্থা, এখানকার কি অবস্থা একটু দেখি। database.txt এটা ক্লোজ করে একটু ওপেন করতে হবে। তো একটু কাহিনী খারাপ হয়ে গেছে, খারাপ হচ্ছে যে ওই ইয়ার কারণে, মাঝখানে যে একটা ঝামেলা হয়ে গেছিল তার কারণে। এখন তো সমস্যা, আগের গুলো তো আর আনা যাবে না, এটাই সমস্যা। ডাব্লিউ দিয়ে করলে ওই আগের গুলো চলে গেছে আর কি। এখন এমনি স্যার ফাইলে কন্ট্রোল জেড দিলে আর গুলো আসবে না এখানে? আমি ক্লোজ করে আবার ওপেন করছি, আর আসবে না। আচ্ছা আচ্ছা, তো তাইলে দেখলেন যে একটু সাবধানে থাকতে হবে আর কি, নাইলে ঝামেলা হয়ে যেতে পারে। তবে যাই হোক, ঝামেলা হইলো আমার এখানে যেহেতু আগে একটু ইয়া করা ছিল, লেখা ছিল, ওটা হচ্ছে ইনপুট নিতে ভুল করে ফেলছিলাম, এর জন্য এগুলোকে উল্টাপাল্টা হিসেবে ইনপুট নিয়ে ফেলছিলাম। ওই হিসেবে সর্ট করে সে কাপজাপ কি তার মাথা ঘোরার মাথা অনেক কিছু করে ফেলছে। যাই হোক, আমাদের এখানে ফরম্যাটটা কি ছিল, আগের রোল নাম্বার, আগের রোল নাম্বার, আগে রোল নাম্বার, ঠিক আছে? সরি, সেভ করলাম, রান করি, কাজ শেষ। এবার এটা ক্লোজ করে এবার একটু ওপেন করি, দেখো এই সর্ট হয়ে গেছে। ওমা, এখন কিন্তু আবার নাম আগে নিয়ে গেছে কেন? প্রিন্ট করার সময় মনে হয় কিছু করছিল। আচ্ছা, প্রিন্ট করার সময় নাম আগে প্রিন্ট করছে, এই জন্য নাম আগে চলে গেছে, ঠিক আছে? যাই হোক, তো তাহলে ইনপুট নেওয়ার জিনিসটা দেখলাম, এটা হচ্ছে এন্ড অফ ফাইলটাকে কাজে লাগে ইনপুট নিতে পারি, তারপরে সর্ট করলাম, তারপর ওগুলোকে প্রিন্ট করে দিলাম, তাহলে আমার ডেটাবেজের মধ্যে সেভ হয়ে গেল, ঠিক আছে? এটাকে আমি ডেটাবেজ নাম দিচ্ছি আর কি, আদর করে। এই হলো বিষয়। স্যার লাস্ট রোলেরটা একটু আরেকবার কোডটা দেখেন। এটা জি স্যার। এখানে হচ্ছে সে শুরুতে এসেই একটা রোল প্রিন্ট ইনপুট নিচ্ছে, রোল ইনপুট নিচ্ছে। তো আমার এখানে তো ফরম্যাটটা হচ্ছে কি, শুরুতে রোল, তারপরে নাম, তারপরে সিজিপিএ, এই ধরনের জিনিসপাতি না। তো শুরুতে এসে সে একটা রোল ইনপুট নিচ্ছে, আমি পাশাপাশি বুঝছি স্যার। হ্যাঁ দেখো, শুরুতে হচ্ছে সে কি
ওই রোলটা ইনপুট নিচ্ছে, ঠিক আছে? শুরুতে এখানে রোল ইনপুট নিচ্ছে, রোল ইনপুট নেওয়ার পরে তারপর হচ্ছে কি তোমার ওই এরপরে লুপের মধ্যে ঢুকবে, লুপের মধ্যে ঢুকে তারপরে সে নাম ইনপুট নেবে, তারপরে সে সিজিপি ইনপুট নেবে, তারপরে সে ডেটটা ইনপুট নেবে। এরপর আই প্লাস প্লাস করে সে আবার পরে গিয়ে আবার এখানে একটা ইন্টিজার ইনপুট নেওয়ার চেষ্টা করবে। আসলে রোল টোল বলে কোনো কথা নেই, ইন্টিজার আর কি, ইন্টিজার ইনপুট নিচ্ছে। ইন্টিজার ইনপুট নেওয়ার পরে যদি পাইলো তাহলে সে আবার পরের গুলো ইনপুট নিল, তারপরে এসে আবার আরেকটা ইন্টিজার ইনপুট নিচ্ছে, যদি পায় তাহলে সে পরের গুলো ইনপুট নেবে। এরপরে গিয়ে দেখা যাচ্ছে সে আর কোনো ইন্টিজার এখানে পায় নাই, ফলে এ কি করবে, স্ক্যানএফ ফাংশন যেভাবে কাজ করে এও সেভাবে কাজ করে, এন্ড অফ ফাইল রিটার্ন করবে, -1 রিটার্ন করবে, ঠিক আছে? তো এটা যদি এন্ড অফ ফাইল হয়ে যায় তখন এই লুপটা ব্রেক করে বাইরে চলে আসবে। তো এভাবে আমরা এন্ড অফ ফাইল না হওয়া পর্যন্ত ইনপুট নিতে থাকতে পারি, ঠিক আছে? তাইলে এখন আমরা এরকম একটা ফাইল সিস্টেম বানাইতে পারবো না যে কিছু স্টুডেন্টের ইনফরমেশন স্ট্রাকচারের মধ্যে রেখে ওগুলোকে সর্ট আউট করে আবার এই ফাইলের মধ্যে জিনিসগুলো আপডেট করে ফেললাম। ভিডিওটা আরেকবার একটু দেখবেন, মানে মনোযোগ দিয়ে দেখবেন, ইনশাআল্লাহ এটা কঠিন কিছু মনে হবে না আপনার কাছে। জি স্যার বলুন। স্যার এখানে যেমন ওই আমরা আপনার ফাইলটার ভিতর আগে নাম আছে না, রুল আছে, সেটা জেনে দেন। আমি ফাইলের ভিতর লজিকটা দিয়েছি যে রুল ওটা আমি অবশ্যই জানবো, এটা আমি অবশ্যই জানবো। কেন অবশ্যই জানবো? কারণ হচ্ছে এই ফাইলটা আমি ক্রিয়েট করতেছি। যেমন ধরো টেম্পল রানের মধ্যে যে কোনো একটা তুমি টেম্পল রান, স্যার আমি অন্য একজনের ধরেন অন্য একজন হলো তোমাকে বলে দেবে, অন্য একজন হলো তোমার এগুলোকে ডেটাবেস লিখছে, এটা আসলে ডেটাবেস না, এটা একটা যদিও বা টেক্সট ফাইল, কিন্তু ডেটাবেসের স্ট্রাকচারটা কি সেটা না জানলে তুমি কাজই করতে পারবে না, এটা তোমার অবশ্যই জানতে হবে। কারণ স্ট্রাকচার তো আমি সবসময় জানবো না, স্ট্রাকচার অবশ্যই জানবা, কারণ তুমি সফটওয়্যার নিয়ে কাজ করো, এই সফটওয়্যারটা তুমি তো বানাচ্ছো, তো তুমি বানালে তুমি জানবা না এটা ডেটাবেস কিরকম, না জানলে তুমি কাজ কেমনে করবা, এটা তোমার জানতেই হবে, মানে এটা তুমি জানবা। সফটওয়্যার বানাইতে গেলে আমি বলতে চাচ্ছি স্যার, আমি বলতে চাচ্ছি স্যার ওই জন্য আগে থেকে না, ওরকম আগে থেকে ওগুলো ফিক্স করে তারপরে কোড করা শুরু করে মানুষজন। ওই ডেটাবেসের স্ট্রাকচার কি হবে সেটা আগে স্যার আমি বলতে চাই কি, মানে যদি অন্য একজনের তোমাকে তো বললাম এটা হচ্ছে যে তুমি আগে তোমরা অন্য একজন মিলেও যদি কাজ করো, 50 জন মিলেও কাজ করলে তোমরা আগে ওই ডেটাবেসের স্ট্রাকচারটা ফিক্স করবা, তারপর 50 জন আলাদা আলাদা ভাবে কাজ করবা। ডেটাবেসের স্ট্রাকচার ফিক্স থেকে তারপরে কাজ শুরু হয়, মানে এটা না জানার বিষয় থাকে না। মানে এমন না যে তোমাকে এমনি একটা ডেটাবেস দিয়ে দিল তুমি তোমার মতো করে বুঝে নাও, ওরকম দেয় না। তুমি আগে ওইটার স্ট্রাকচারটা তৈরি করবা, তারপরে তোমরা কাজ শুরু করবা, ঠিক আছে? মানে যেমন তুমি প্রশ্নটা করছো কাইন্ড অফ এরকম, স্যার আমি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ জানি না, তাহলে প্রোগ্রামিং কেমনে করবো, কাইন্ড অফ ওরকম হয়ে গেছে আর কি জিনিসটা, ঠিক আছে? তো এখানে ডেটাবেসের স্ট্রাকচার জানলে তারপরে ওইটা নিয়ে তুমি কাজ করতে পারবে, পেলে পারবে না। তো কাজে ওটা আমাদের অবশ্যই জানা থাকবে। তো এই আর কি। আচ্ছা, তো তাইলে এটা অবশ্যই আমাদের মানে কি আমরা আগে এরকম ফাইলের একটা ডিজাইন করে ফেললাম। আচ্ছা, এবার তাইলে একটা সফটওয়্যার তোমাদেরকে দেখাবো বলছি, মানে জাস্ট এমনি দেখাই, তোমরা দেখবা যে ওই ধরনের কিছু একটা তোমাদেরকে বানাইতে হবে আর কি। এমনি মোটামুটি আজকের টপিক এখানে মোটামুটি শেষ। তোমাদের মনে হয় এটা ঈদের আগে লাস্ট ক্লাস, আমি তোমাদেরকে স্ট্রাকচারটা একটু তাড়াহুড়া করে দেখাই দিছি। প্লাস হচ্ছে একটা ফাইল থেকে স্ট্রাকচার দিয়ে কিভাবে ইনপুট নেওয়া যায় ওই জিনিসটা দেখাইলাম, ঠিক আছে? তো তাহলে তোমরা এখন একটা সফটওয়্যার বানাইতে পারবা। কিরকম সফটওয়্যার? যে তুমি একটা ফাইলের মধ্যে তোমার বেশ কিছু ধরো কি আছে ইনফরমেশন আছে, ওগুলো তুমি নিয়ে ওখান থেকে তুমি সার্চ করলা, ওগুলোকে ধরো তুমি সর্ট করলা, তারপর হচ্ছে কি ওগুলোর মধ্যে কোনো একটা এডিট করলা বা ওগুলোকে ডিলিট করলা, এই ধরনের কাজকর্মগুলো তুমি করতে পারবা। এখন চাইলে কিন্তু, আচ্ছা তোমরা কি কেউ বলতে পারো যে আমি চাচ্ছি এখানে রোল নাম্বার 1 যার, তাকে ডিলিট করে দেবো, কিভাবে করা যেতে পারে? কেউ কি বলতে পারবা? মানে যার রোল নাম্বার 1, এখানে তো সর্ট করছি, সর্ট করবো না, আমি চাচ্ছি যে যার রোল নাম্বার 1 তাকে ডিলিট করবো, কেউ কি বলতে পারবা কিভাবে করা যেতে পারে? ইনফরমেশনটা কপি করে দেবো স্যার, ওটা স্পেস দিয়ে রিপ্লেস করে দেব। হাত তোলো। মানে এই যে আমার ফাইলের মধ্যে তো এগুলো আছে, এখানের মধ্যে রোল নাম্বার 1 অর্থাৎ আজাদকে আমি ডিলিট করে দিলাম। হ্যাঁ, সোহান আগে হাত তুলছে, সোহান বল। মানে আজাদ আর থাকবে না এখানে, সোহান আর মাহিন থাকবে। এরপর বলো সোহান, এখানের মধ্যে মানে পুরো কোডের মধ্যে আমি ওই প্রিন্ট করার ক্ষেত্রে স্যার প্রিন্ট করার ক্ষেত্রে ওই ওয়ান পাইলে সেটা স্কিপ করব, দেন 2 3 হ্যাঁ এই যে এটাই হচ্ছে, হ্যাঁ এটাই তুমি ইনপুটটা নিলা প্রিন্ট করার সময় সবগুলো এখানে কি আমি ফাইলের মধ্যে প্রিন্ট করার সময় যার রোল নাম্বার 1 তার ইনফরমেশনটা প্রিন্ট না করলেই তো হয়,
তাহলে ডিলিট হয়ে যাচ্ছে না? পুরো জিনিসটা রিড করে স্ট্রাকচারে নিলাম, তারপরে আবার তো আমি এটা সর্ট করে এখানে আউটপুট দিচ্ছি, তাই না? এবার সর্ট করে আউটপুট দেওয়ার ক্ষেত্রে সর্ট আর করবো না, আমরা জাস্ট কি করবো, কারণ সর্ট করতে বললে ডিলিট করতে বলছে, তাহলে যার রোল নাম্বার 1 জাস্ট তাকে ছাড়া বাকি সবগুলোকে প্রিন্ট করবো। সোহানের জন্য বোনাস নাম্বার কোথায়, বোনাস নাম্বার কেমনে দেবো তোমাকে? আচ্ছা পরে দেবো না, মনে করে দিও। আচ্ছা তাহলে কি হবে, যে এরকম করতে পারি, ইফ sti.roll নট ইকুয়াল টু, ধরো আমাকে যেটা বলছে 1 নাম্বার রোল নাম্বার, 1 নাম্বার রোল নাম্বার তারটাকে ধরো প্রিন্ট করতে বলছে, তাহলে আমি এরকম করে দিতে পারি, এরকম। অথবা এইভাবে না করে আমরা stri ইকুয়াল টু যদি 1 হয় তাহলে আমরা কি করতে পারি, কন্টিনিউ করে দিতে পারি, ঠিক আছে? তাহলে মানে stri.roll যার রোল নাম্বার হচ্ছে 1, তার ক্ষেত্রে আমি ফাইলের মধ্যে কিছু প্রিন্ট করব না, আর বাদ বাকি সবার ক্ষেত্রে ফাইলের মধ্যে প্রিন্ট করব, ঠিক আছে? হ্যাঁ আচ্ছা, তাহলে যার হচ্ছে রোল নাম্বার 1 তার ক্ষেত্রে প্রিন্ট করব না, আর বাদ বাকিদের ক্ষেত্রে প্রিন্ট করব। তাহলে দেখো এই যে 1 নাম্বার 2 নাম্বার 3 নাম্বার 5 নাম্বার রোল ছিল, যাদের ছিল, এবার যদি দেখি, দেখবো যে 1 নাম্বারের রোল যা সে ডিলিট হয়ে গেছে, আজাদকে আমি ডিলিট করে দিলাম ফাইল থেকে। বুঝা গেছে জিনিসটা? না বুঝলে বলো, সমস্যা নেই, এক্সপ্লেইন করি। তাহলে ফাইল থেকে রিড করলাম, রোল নাম্বার যার 1 তাকে আমি আর রাখতে চাচ্ছি না ফাইলে, তাহলে ওই 1 নাম্বার রোল যার, তার ক্ষেত্রে আমি এই প্রিন্টএফ গুলো করব না। মানে আমার স্ট্রাকচারের মধ্যে তো সবকিছু আছে, এই স্ট্রাকচারের অ্যারে যেটা নিছিলাম ওটার মধ্যে তো সবার ইনফরমেশন আছে, তো যার ইনফরমেশনের ক্ষেত্রে রোল নাম্বারটা 1, তার কোনো ইনফরমেশনই আমি ফাইলের মধ্যে আর প্রিন্ট করব না, আর অন্যান্য সবার গুলো প্রিন্ট করব, ঠিক আছে? এটা করা মানে কি কাইন্ড অফ ডিলিট হয়ে গেল না তাহলে জিনিসটা, ঠিক আছে? অর্থাৎ ফাইল থেকে জিনিসটা মুছে গেল, এভাবে করে ডিলিট করতে পারি। তাহলে তোমরা এখন আপডেটও করতে পারবা, একটু নিজে নিজে চিন্তা করলেই বুঝবা। তো ডিলিট করতে গেলে ফার্স্টে ফাইলটা রিড করব, তারপর ফাইলটা আউটপুট দেওয়ার সময় স্ট্রাকচার থেকে ওই জিনিসটা কি করব, মানে প্রিন্ট করা থেকে বিরত থাকবো, তাহলে ডিলিট হয়ে গেল। দ্বিতীয়বারে তুমি এবারে এটা যদি রিড করো তাহলে দেখবো যে ওই 1 আর নাই, আমরা তো এখানে দেখতেছি 1 নাই। যাই হোক, তাহলে আমরা এরকম একটা ক্রুড সিস্টেম বানাইতে পারবো। ক্রুড সিস্টেম মানে হচ্ছে কি, CRUD, ক্রুড। ক্রুড মানে ক্রিয়েট, আপডেট, ডিলিট, আরেকটা হচ্ছে শো একটা আছে। এরকম একটা আমরা ফাইল সিস্টেম বানাইতে পারবো, একটা প্রজেক্ট বানাইতে পারবো এখন, যেই প্রজেক্টে এরকম কিছু ছোটখাটো কাজকর্ম থাকবে এবং সুন্দর একটা জিনিস দেখা যাবে। দেখাই, তোমাদের জন্য বানাইছিলাম, তোমাদের জন্য না, সেমিস্টারের জন্য। আচ্ছা ওয়েলকাম। এই যে তোমাদের এই ধরনের একটা সফটওয়্যার বানাইতে হবে, তোমরা গেমও বানাইতে পারো, ইয়াও বানাইতে পারো, মানে আপাতত তোমাদেরকে ওই সফটওয়্যারটা দেখাই, গেমটাও দেখাইতে পারি হালকা পাতলা করে। এই সব কিছু হচ্ছে সিতে তৈরি করা, সবকিছু সিতে তৈরি করা। আমি ডাব্লিউ এখানে দেখো, এই যে শো অল, ক্রিয়েট, আপডেট, ডিলিট এরকম আছে, WASD এগুলো যদি দেই নিচে উপরে যায়, ঠিক আছে? উপরে নিচে এরকম করে যাচ্ছে, ঠিক আছে? উপরে নিচে যাচ্ছে, ওই WRS দিয়ে যাচ্ছে। তারপরে শো অলে যদি আমি একটা স্পেস দেই তাহলে দেখো এই জায়গায় আসছে, এই আমার কিছু বন্ধু বান্ধবের আইডি টাইডি এখানে রাখছি, ঠিক আছে? তারপর এখানে নেক্সট আছে, প্রিভিয়াস আছে, প্রিভিয়াস আছে, নেক্সট আছে। আমি যদি নেক্সট দেই তাহলে ওই ফাইল থেকে সে নেক্সট কিছু ইনফরমেশন দেখাবে, আবার যদি নেক্সট দেই ফাইল থেকে আরো নেক্সট কিছু ইনফরমেশন দেখাবে, প্রিভিয়াস দিলে প্রিভিয়াস কিছু ইনফরমেশন দেখাবে, এরকম। তারপরে যদি ক্রিয়েট নিউ দেই তাহলে সে নতুন একটা ইনপুট নেবে, এখানে বলবে যে তুমি এখানে নাম ইনপুট দাও, ইয়া দাও। ওই কাজটা অবশ্য আমি শেষ করি নাই, ঠিক আছে? আপাতত ক্রিয়েট নিউ দিলে জাস্ট আমি তোমাকে দেখাবো যে হ্যাঁ ক্রিয়েট নিউ, ঠিক আছে? এরকম একটা তোমাদের কাজ বানাইতে হবে। এটা কাইন্ড অফ একটা সফটওয়্যারের মতো লাগতেছে না এখন, যদি বা খুবই নাইভ এবং দেখতে অত তোমাদের ভালো মনে হবে না, কিন্তু সিতে এই কাজটা করতে গেলেও তোমাদের মোটামুটি একটু কষ্ট হবে আর কি। এই ধরনের একটা সফটওয়্যার তোমরা বানাইতে পারো চাইলে। আমারটাতে আমি সবগুলো একই
পৃষ্ঠায় নিয়ে আসছি, এগুলোকে তোমার এসপিএ বলে, সিঙ্গেল পেজ অ্যাপ্লিকেশন। এভাবে বানানোর দরকার নেই, তোমরা শো অল দিলে পুরো জিনিসটা আসবে, আবার ক্রিয়েট নিউ দিলে পুরো আবার একটা জিনিস আসবে, ওভাবে করে করতে পারো নতুন করে। তো তা আমরা জাস্ট কুড প্রসেসে সরি কুড ব্লকে মানে ওটা দিয়ে মানে যতটুকু সম্ভব করবো আর কি। এখানে মনে হয় আপনি স্যার অন্য কিছু ইউজ করছেন মনে হয়। না না, এটা কোড ব্লকসেই করা যাবে। আমি জাস্ট এটা মানে ওই এক্স কোডে করছি আর কি, একই জিনিস কোড ব্লকসে জিনিসটা করা যাবে। আসলে কোড ব্লকস তো না, মানে কমান্ড লাইনে আর কি, কমান্ড লাইনে জিনিসটা করা যাবে। কমান্ড লাইনে এই যে পেছনে যে সাদা কালার দেখতেছো, ওই সাদা কালারও তোমরা করে দিতে পারবে, ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করে দেওয়া যাবে। আমি এটা টার্মিনালেই করছি, এটা কিন্তু টার্মিনালে করা হয়েছে। টার্মিনালে এরকম তোমার কালার চেঞ্জ করে দেওয়া যায়, এই যে ব্যাকগ্রাউন্ড কালার, ফোরগ্রাউন্ড কালার এরকম দেওয়া যায়। এগুলোর কোডগুলো এখানে আছে। এই যে যেমন ধরো, এই যে তোমরা বলছিলে না হেডার ফাইল তৈরি করা যায় কিনা, এখানে বেশ কিছু হেডার ফাইল তৈরি করা হয়েছিল, ঠিক আছে? তো আচ্ছা যাই হোক, ওগুলোর দরকার নাই, তোমরা এমনিতেই করতে পারবে এগুলো। যেমন ধরো এই যে কালার, এই যে প্রিন্টএফ এর মধ্যে যদি এই ইয়াগুলো দাও, এই কমান্ড গুলো যদি তোমরা দাও, তাহলে দেখবা কালার চেঞ্জ হয়ে যাবে, মানে তুমি তারপর প্রিন্ট করলে কালার চেঞ্জ হয়ে যাবে। আর অ্যাপ ফ্লাশ দিচ্ছি ওটা মানে এনশিওর করার জন্য যে এই কাজটা হয়েছে, কালার চেঞ্জ হয়ে যাবে, বুঝছো? তো এগুলো তোমরা একটু দেখতে পারো, এগুলো তোমরা গুগল সার্চ করলেই পাবো, চেঞ্জ কালার তোমার কি সিএমডি, ঠিক আছে? তারপর হচ্ছে উইন্ডোজ, তারপরে সিও দিয়ে দিলাম, সাথে সি দিয়ে করবা। এই যে কমান্ডে ব্যাক কালার অফ দ্য কমান্ড উইন্ডো ইন সি, চেঞ্জিং দ্য ব্যাক কালার অফ দ্য কমান্ড উইন্ডো ইন সি স্টেক ওভারফ্লোতে, ঠিক আছে? এখানে স্টেক ওভারফ্লোতে হাজার হাজার অপশন পাবা, পাবা, তুমি অ্যান্সার পাবা, ওগুলো থেকে তুমি একটা একটা দেখতে থাকবা, ঠিক আছে? ওখান থেকে তুমি ইনফরমেশন পাই যাবা। এই যে বলতেছে সিস্টেম কালার 17, এটা দিয়েও হয়ে যায় বলতেছে, বলতে তোমার চেঞ্জ হয়ে যাবে। তারপরে এখানে দেখো তারপরে দেখো 0 দিলে ব্ল্যাক হয়ে যায়, 1 দিলে ব্লু হয়ে যায়, 3 দিলে একুয়া কালার হয়ে যায়, 4 দিলে রেড হয়ে যায়, এরকম বলতেছে। ও তোমাকে এগুলো দিচ্ছে, এগুলো রান করে দেখো। তুমি জাস্ট এই কমান্ডটা লিখবা যে সিস্টেম কালার 17, এরকম লিখে দেখো, তাহলে দেখো কি চেঞ্জ আসে। মানে এটাই জাস্ট তোমার কোডের মধ্যে লিখবা আর কি। কোড বলতে এই যে মানে সাপ্লাইমে বলো বা ইয়াতে বলো, এগুলো লিখবা। তবে আমার এখানে এটা কাজ করবে না মেবি, মানে কারণ উইন্ডোজ আর ইয়ার জন্য একই না। তো তুমি কোন অপারেটিং সিস্টেমে কাজ করতেছো ওটার জন্য সার্চ করবা, ঠিক আছে? আমার এখানে সিস্টেমটা কাজ করবে না, যাই হোক, ঠিক আছে? তো তুমি উইন্ডোজে করতেছো, উইন্ডোজের গুলো পাওয়াটা অনেক সহজ, উইন্ডোজের গুলো ইজিলি তুমি পাই যাবা, ঠিক আছে? তো অন্যান্য গুলো একটু পাইতে কষ্ট হয়, অত বেশি কষ্ট না, সি এর জন্য আসলে এগুলো সবাই দিয়ে রাখে, ঠিক আছে? আচ্ছা, তো তোমাদের এই টাইপের একটা ছোটখাটো কাজ করতে হবে। আমি তোমাদেরকে একটা অ্যানিমেশনের ভিডিও দিয়ে দেবো, গত সেমিস্টারে আমি একটা ক্লাস নিয়েছিলাম, তো তাহলে তোমরা এই কাজগুলো করতে পারবা। অ্যানিমেশনের ভিডিও বলতে হচ্ছে বেসিক্যালি এই যে এখানে যে এই ড্র গুলো করছিলাম, রেক্টেঙ্গেল ড্র করছি, এগুলো তোমরা করতে পারবা। আচ্ছা, আরেকটা মজার জিনিস দেখো, মজার জিনিস বলতে আরেকটা গেম বানানো শুরু করছিলাম, ওগুলো আসলে শেষ করা হয়নি, গত সেমিস্টারে পোলাপাইন একটু কাবজাত করছিলাম আমার সাথে, এই জন্য ওদেরকে আমি আর এগুলো দেখাইনি, ওদেরকে ভাবছিলাম এগুলো শেখাবো আর শেখাইনি, আমার সাথে দুষ্টুমি করলে আমিও দুষ্টুমি করি। আচ্ছা, জিটিএ ভার্সিটি বানাচ্ছিলেন যে? আপাতত এটা জিটিএ ভার্সিটি না, তোমাদের ওই এই গেমটা, এরকম একটা গেম আছে না, এটা খেলছিল না তোমরা? ওই গাড়ি একটা আসতে থাকে, ঠিক আছে? বিল্ডিং কনস্ট্রাক্ট করা না, এগুলো হচ্ছে না, এগুলো কোনো বিল্ডিং কোনো কিছু ইউজ করা হয়নি, একদম প্লেন কোড করে করা হয়েছে। স্যার বুঝছি, একটা গাড়ি চলতে থাকে ওইটা, হ্যাঁ, তারপর উপর থেকে গাড়ি আসবে, নিচে তোমার একটা গাড়ি থাকবে, ওটা ডানে যাবে বামে যাবে। তো আমি এগুলা মানে শেষ করি নাই যে কারণ ওই যে বললাম ওরা কাবজাত করছিল, এজন্য ওদের সাথে আর দেখাই নাই গাড়ি যে সুন্দর হবে। তো এখন না, গত সেমিস্টার না, সরি, গত সেমিস্টারে আগের সেমিস্টারের জন্য করছিলাম, গত সেমিস্টারে টাইম পাই নাই শেষ এগুলো দেখানো, না টাইম পেয়েছিলাম তো, ওদেরকে প্রজেক্ট দিয়েছিলাম মনে হয় করতে, মনে নেই, ওরা অর্ডিনো দিয়ে প্রজেক্ট করছিল। আচ্ছা, তো যেটা দেখলাম স্টপ দেই, তো তাহলে এই ধরনের তোমরা কিছু অ্যানিমেশন করতে পারবে, এটা কাইন্ড অফ একটা অ্যানিমেশন না? এই যে এটা চলতেছে, অ্যানিমেশনের বেসিকটা আসলে খুবই সহজ। এখানে তোমাদেরকে আসলে মানে তোমাদের চোখে ধুলা দেওয়া হচ্ছে কাইন্ড অফ, কিরকম আমি জাস্ট একটা প্রিন্ট করতেছি, তারপর ওই জায়গায় মানে স্পেস প্রিন্ট করে আবার নিচে গিয়ে আবার প্রিন্ট করতেছি, ওই জায়গায় স্পেস প্রিন্ট করা মানে কি মুছে দেওয়া আর কি, নিচে গিয়ে আবার প্রিন্ট করতেছি, এরকমই করতেছি বারবার। তো ওই যে মুছে দেওয়া ওগুলোর কাজ করার জন্য কিছু জিনিসপত্র করা লাগছে, তো এই আর কি, ঠিক আছে? তো
তো এখানে মূল একটা ফাংশনই আমাকে সবকিছু করার জন্য হেল্প করছে, সেই ফাংশনটা হচ্ছে গো টু এক্স ওয়াই। কই গেল গো টু এক্স ওয়াইটা? এই যে আমার মেশিনে গো টু এক্স ওয়াইটা এভাবে করে করা লাগে। আর তোমরা যদি গো টু এক্স ওয়াই ইউজ করতে চাও, মানে উইন্ডোজে যদি গো টু এক্স ওয়াই ইউজ করতে চাও, তাহলে গো টু এক্স ওয়াই ফাংশন ইন সি এভাবে সার্চ দিলাম, ওরা স্ট্যাক ওভারফ্লো কই তো এইসব সব ওয়েবসাইট গুলো থেকে কোড গুলো কপি পেস্ট মারি দিলে তো হ্যাঁ করবা, আচ্ছা। কপি পেস্টই তো করবা। স্ট্যাক ওভারফ্লো না থাকলে তো তোমার এআই অফ হয়ে যাবে, এটা কি বলে মানে সফটওয়্যার ডেভেলপিং। এখানে একটা মানে আরেকটা ইয়া পাচ্ছি না, গো টু এক্স ওয়াই মানে তোমার ইয়াটা হচ্ছে এটার নাম কি, ওই বেসিক্যালি কোডিং মানে হচ্ছে তোমার এগুলোই আর কি। এই যে এটা ইউজ করতে পারো। এটার জন্য দেখি সেট কনসোল স্টুডেন্ট করছি, হ্যাঁ ঠিক আছে করছি। এই যে এই ফাংশনটা, এটার জন্য অবশ্যই উইন্ডোজ ডট এইচ ইউজ করতে হবে, উইন্ডোজ ডট এইচ, ঠিক আছে। আর এই ফাংশনটা ইউজ করবা, মানে এই ফাংশনটা তুমি কপি করে তোমার এখানে নিয়ে আসবা, তোমার কনসোলের এখানে নিয়ে আসবা, এই যে এই জায়গায় কোন একটা জায়গায় আনবা আর কি। আর এখানে উইন্ডোজ ডট এইচ ইনক্লুড করে নেবা, উইন্ডোজ ডট এইচ, উইন্ডোজ ডট এইচ ইনক্লুড করে নেবা। এটা যদি করে নাও তাইলেই কাজ শেষ, ঠিক আছে। আচ্ছা এটা কি দেখালাম। তারপরে তুমি যদি গো টু এক্স ওয়াই এরকম করো, গো টু এক্স ওয়াই এরকম করে ধরো 10 দিলা, এরপরে তুমি প্রিন্ট করবা কিছু একটা, সামথিং কিছু একটা প্রিন্ট করবা। তুমি দেখবা যে তোমার কনসোলে, ধরো এটা তোমার কনসোল, আমার আউটপুট ডট এটা হচ্ছে কনসোল, দেখবা যে এখানে এই জায়গায় প্রিন্ট না হয়ে প্রিন্ট হচ্ছে কোথায়, এখানে 10 নাম্বার লাইনে চলে গেছে, তারপরে এদিকে 10 নাম্বার, এদিকে একটা কোথায় চলে এসে এখানে প্রিন্টটা হচ্ছে, ঠিক আছে। এরপরে যদি তুমি 11-11 গিয়ে কিছু একটা প্রিন্ট করো, আবার তুমি ধরো সরি আমার এখানে কিন্তু রান করবে না, কারণ আমার এখানে উইন্ডোজ ডট এইচ নাই, আমার এখানে গো টু এক্স ওয়াই অন্যভাবে করা লাগে। এই 11-11 দিয়ে প্রিন্ট করো, তাহলে দেখা যাবে আবার সে এই জায়গায় এসে কিছু একটা প্রিন্ট করতেছে এরকম। তবে এগুলো কিন্তু ফাইলে করবে না, খেয়াল করিও, এগুলো কিন্তু কমান্ড প্রম্পটের জন্য, কমান্ড লাইনের জন্য, ঠিক আছে। এগুলো কিন্তু আবার ফাইলে এভাবে কাজ করবে না। যারা এভাবে অ্যাপারি ওপেন দিয়ে কাজ করতেছো আমার মতো, ওদের এখানে কিন্তু কাজ করবে না, এগুলো কমান্ড লাইনে, মানে তোমরা কনসোল থেকে যেভাবে করো আর কি নর্মালি, ওখানে কাজ করবে এগুলো। এই গো টু এক্স ওয়াইটা ইউজ করতে পারো, আমি তোমাদেরকে লিঙ্কটা এখানে দিয়ে দিই, লিঙ্কটা চ্যাটে দিয়ে দিলাম, তোমরা একটু নিজেরা এটা নিয়ে ট্রাই করে দেখতে পারো। অ্যানিমেশন বলো যা বলো, আর অ্যানিমেশনের জন্য আরেকটা এক্সট্রা জিনিস লাগে, সেটা হচ্ছে স্লিপ। স্লিপ স্লিপ ধরো 3000 দিলা, তাহলে সে 3 সেকেন্ডের মতো চুপচাপ বসে থাকবে। আবার ধরো স্লিপ 1000 দিলা, 1 সেকেন্ডের মতো চুপচাপ বসে থাকবে, ঠিক আছে। মানে তোমার উপরে একটা ধরো প্রিন্টএফ দিছো, কিছু একটা প্রিন্টএফ দিছো, তারপর স্লিপ দিলা 3000, তারপর আবার আরেকটা প্রিন্টএফ দিলা, তাহলে দেখা যাবে যে এই প্রিন্টটা করার পরে সে চুপচাপ বসে আছে, তারপরে গিয়ে আবার প্রিন্ট করতেছে। তো তোমরা স্লিপটা কিভাবে কাজ করে ওটাও একটু তোমাদের ইয়াতে দেখে তাহলে কি ওই গাড়িগুলো আস্তে আস্তে লেট করে যে ওটা স্লিপের কারণে? বুঝি নাই। মানে একটা গাড়িও আপনি দেখাচ্ছেন যে এটাতে নেমে গেছে, তারপর আরেকটা আসতে সময় লাগছে কিছুক্ষণ, হ্যাঁ আবার ওটা স্লিপ দিয়ে করা হয়েছে, স্লিপ দিয়ে কোডটা কিছুক্ষণ পজ করে রাখা হয়েছে, ঠিক আছে। এই তো বুঝে ফেলতেছো এভাবেই আর কি। তো যেমন এখানে কোডটা যদি দেখো, এই দেখো ইউ স্লিপ, আমার এখানে ইউ স্লিপ, তোমাদের এখানে শুধু স্লিপ, এখানে আমি স্পিড দিছি। স্পিড মানে হচ্ছে যে জাস্ট একটু ইয়া আর কি। স্পিডটাকে যদি আমি একটু কমাই দেই, দেখো দেখবা কিছুক্ষণ পরে গিয়ে ফাস্ট হয়ে যাবে গাড়িটা, মানে 10 ঘন্টা নামার পরে তারপর মিট করে নিচে নেমে যাবে। আচ্ছা 10 ঘর একটু বেশি হয়ে যায়, 5 ঘর দেই, 3 4 5 6 এই পথ করে চলে গেছে, মানে 10 ঘন্টা নামার পরে আয়ের মান যখন 10 হয়েছে, তারপর সে পুশ করে নেমে গেছে। বা 5 দেই আমি, তাহলে দেখবা আরেকটু আগে নামবে। মানে স্পিড কমাই দিলে, স্পিড কমানো মানে হচ্ছে আসলে তাদের মধ্যে টাইমটা কমাই দেওয়া। টাইম কমাই দিলে
কি হবে, তাড়াতাড়ি ড্র করবে তাড়াতাড়ি, মুছবে তাড়াতাড়ি, এরকম আর কি। এইভাবে করেই আসলে অ্যানিমেশন করে বা তোমাদেরকে ধোকা দেয়। ঠিক আছে, অ্যানিমেশন মানে হচ্ছে ধোকাবাজি। তো অ্যানিমেশন গুলা ফেলবো স্যার, এখন না, আজকাল না। না, আমি এগুলো দেখাচ্ছি না, জাস্ট একটা আইডিয়া দিলাম সফটওয়্যার গুলো কি ধরনের হতে পারে, একটা আইডিয়া দিলাম। ঠিক আছে, এই আর কি। জি স্যার। তো আজকের এটা তাহলে এখানে শেষ করি। স্যার আমাদের কি ক্লাস নেক্সট আর হবে না? নেক্সট ক্লাস আর হবে না ওরকম না, মানে ঈদের আগে এর আগ পর্যন্ত। ক্লাস হবে না, একটা পরীক্ষা হবে শনিবার। আজাদ ঈদের দিন কাজ করবি? এর উপর